সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আমি আপনাদেরকে বলেছিলাম একটা ক্লাস নেব যেখানে হচ্ছে আমরা ট্রমা পেশেন্ট কীভাবে ম্যানেজ করতে হয় সেটা একটু সহজ করে বুঝিয়ে দেব। এখন আপনি ট্রমা পেশেন্ট তো হচ্ছে নানা জায়গায় পেতে পারেন। আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে হচ্ছে ফিল্ডে কীভাবে আমরা হচ্ছে ট্রমা পেশেন্টকে ম্যানেজ করি। তবে এই ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি হচ্ছে জানবেন কিভাবে ট্রমা পেশেন্টকে ম্যানেজ করা হয়। তার মাধ্যমে আপনি জেনে যাবেন যে কোথায় আপনি হচ্ছে কিভাবে পেশেন্টটাকে আপনি ম্যানেজ করবেন। আমরা ক্লাসটার নাম দিয়েছি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ট্রমা। দেখুন একটা মিম দেওয়া আছে এই ছবিতে, প্রথমেই হচ্ছে আমাদের স্লাইডে যে একটা মেয়ে হাসছে এবং পেছনে হচ্ছে আগুন লেগে গেছে। তো এটাকে আমরা অনেক হাসি হিসাবে নিয়ে থাকি, কিন্তু এই মিমটার হচ্ছে থিমটা হচ্ছে যে আপনাকে হচ্ছে ভয় পাওয়া যাবে না। যে এরকমভাবেই পেশেন্ট আসুক, আমাদের মেন সমস্যা হচ্ছে আমরা ভয় পেয়ে যাই, রক্ত দেখলে ভয় পেয়ে যাই। ডাক্তার হিসেবে তো এটা মানে আস্তে আস্তে আপনাদের অভ্যাস হয়ে যাবে, কিন্তু যারা হচ্ছে ওটিতে এখন এক্সপোজার হয় নাই তারা হচ্ছে এরকম ভয় পেতে পারেন, কারণ এটা হচ্ছে জীবনের প্রথম প্রথম দেখলে আপনাদের ভয় ভয় পেতে পারেন। তো আপনাদেরকে ভয় পাওয়া যাবে না, প্রথম কথা। আমরা কিছু টপিক নির্ধারণ করেছি এখানে পড়ার জন্য, যেমন একটা পেশেন্ট আপনার কাছে কীভাবে আসতে পারবে। একটা পেশেন্ট আপনার কাছে নানা জায়গায় আসতে পারবে। আপনি যদি হসপিটালে থাকেন হসপিটালে আসতে পারবে, আপনি যদি হচ্ছে রাস্তাঘাটে থাকেন রাস্তাঘাটে আপনি পেতে পারেন, ঠিক আছে। আপনার আত্মীয় স্বজন কেউ এরকম অসুস্থ হতে পারে। তো এসব নানাভাবে পেশেন্ট আসতে পারে, তাদের প্রতি আমাদের অ্যাপ্রোচটা কী হবে এটা জানার জন্য আমাদের জানতে হবে এটিএলএস। এটিএলএস এর পূর্ণরূপ আপনারা জানেন, অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট। এটিএলএস করার আগে আমরা করি ট্রায়াজ। সবগুলো আমরা জানবো, ছোট ছোট করে জানবো, খুব বেশি টপিক না। তবেও হচ্ছে আমাদের আমরা যদি প্রত্যেকটা টপিক নিয়ে হচ্ছে 2-3 মিনিট করে আলোচনা করি তাহলে আমাদের বেশ কিছু সময় লাগবে। এবং আমি আশা করি আপনারা সবাই ক্লাসটা দেখবেন, কারণ ক্লাসের লাস্টে হচ্ছে আমরা হচ্ছে কিছু স্পেশাল টপিক নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমরা এভাবে যেতে থাকি, দেখি সামনে কী পাই। হেমোরেজ পড়বো, হেমোরেজের ম্যানেজমেন্ট, চেস্ট ট্রমা পড়বো, গানশট ইঞ্জুরি, টিয়ার গ্যাস ইঞ্জুরি, সাউন্ড গ্র্যান্ড ইঞ্জুরি এবং ফার্স্ট এড বক্সে কী কী থাকে সেগুলো আমরা জানবো। দেখুন এটিএলএস নিয়ে আমরা পড়লাম। এটিএলএস মানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসতে পারে, একটা প্রোটেস্টে লোকজন আহত হয়ে আসতে পারেন, একজন হচ্ছে মারামারির ফিজিক্যাল অ্যাসল্টের পেশেন্ট আসতে পারে। যেই আসুক, আপনি যদি এটিএলএস অনুযায়ী তাকে ম্যানেজ করতে যান তাহলে হচ্ছে তার ম্যানেজমেন্টে কোনো কিছু বাদ থাকে না। তো এই একটা প্রোটোকল। এখানে আমরা যদি একটু ইতিহাস দেখি যে আমাদের একজন চিকিৎসক, আমেরিকান একজন অর্থোপেডিক সার্জন, নাম হচ্ছে জেমস কে স্টেইনার। 1976 সালে তার হচ্ছে একটা প্রাইভেট প্লেনে করে তার পুরো ফ্যামিলিকে নিয়ে একটা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন। তো সেখানে হচ্ছে নিউ মেক্সিকোতে তার হচ্ছে ফুয়েল শেষ হয়ে যায়, তখন সে আবার ফুয়েল রিলোড করে আবার যখন রওনা দেন তখন হচ্ছে আবহাওয়া দুর্যোগের কারণে তার হচ্ছে প্লেনটা ক্র্যাশ করে। এবং প্লেনটা ক্র্যাশ করার কারণে যে সমস্যাটা হয় তাকে সে হচ্ছে তার যে ওয়াইফ খুব সম্ভবত সেখানে স্পট ডেড হয়। এবং তার 4টা বাচ্চা ছিল, তার মধ্যে 3জন বাচ্চা হচ্ছে খুব গুরুতরভাবে আহত হয়। তারা কাছে একটা হসপিটালে যান, কিন্তু ওই হসপিটালে ট্রমা ম্যানেজমেন্টের মতো কোনো হচ্ছে মানে ইকুইপমেন্ট ছিল না, কোনো এরকম ট্রেন ডাক্তার বা নার্স ছিল না। তার জন্য সে হচ্ছে ওই ওই ট্রমা থেকে বের হয়ে সে একটা প্রোটোকল তৈরি করলো, নাম দিল অ্যাডভান্স ট্রমা এবং লাইফ সাপোর্ট। তো এই যে এটিএলএসটা, এই এটিএলএস তৈরি করার মাধ্যমে এখন কিন্তু এটিএলএসটা বিদেশে বিভিন্ন জায়গায় কোর্স হিসাবে করানো হয়। এবং আমাদের মেডিকেলে যারা আমরা পড়ছি, আমাদের ফাইনাল ইয়ারে তো অবশ্যই এটিএলএস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং যারা সার্জারিতে আছেন তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্রমার সংজ্ঞা যদি আমরা দেখি, ট্রমার সংজ্ঞাতে বলা হয়েছে ইট ইজ এ ফিজিক্যাল ফোর্স এক্সার্টেড অন এ পারসন দ্যাট লিডস টু ফিজিক্যাল ইঞ্জুরি। তার মানে ফিজিক্যাল ইঞ্জুরি মানে হচ্ছে ট্রমা। তাহলে মেজর ট্রমা কখন বলবো? যদি এই ফিজিক্যাল ইঞ্জুরিটা লাইফ থ্রেটিং হয় তখনই আমরা এটাকে বলবো মেজর ট্রমা। সিস্টেমিক অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট অফ ট্রমা পেশেন্ট কীভাবে হবে? আপনি যখন জানবেন যে একটা পেশেন্ট আসছে এরকম, বা হচ্ছে আপনার সামনে একজন পেশেন্ট আসছে, আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে, কিছু ফিজিক্যাল প্রিপারেশন, কিছু মেন্টাল প্রিপারেশন। তারপর আপনি করবেন ট্রায়াজ। এরপর হচ্ছে আপনি প্রাইমারি সার্ভে, রিসাসিটেশন করবেন, প্রাইমারি সার্ভে। তারপর হচ্ছে কিছু নিড টু ট্রান্সফার, যদি তাকে রেফার করতে হয় রেফার করবেন, সেকেন্ডারি সার্ভে করবেন, মনিটর করবেন, ডেফিনেটিভ কেয়ার করবেন। সবগুলো আমরা বলবো। ট্রমা ম্যানেজমেন্টের আমাদের এইমটা থাকবে কি?
আমাদের এমটা থাকবে হচ্ছে আমরা যেন মৃত্যুটা কমাইতে পারি, প্রিভেন্ট ডেথ, এবং হচ্ছে প্রিভেন্ট করতে পারি। এবং সেকেন্ড হচ্ছে সেকেন্ড পিক অফ ডেটকে আমরা হচ্ছে কমাবো। এখন সেকেন্ড পিক অফ ডেট মানেটা কি? দেখুন, একটা ট্রমা পেশেন্টের দুই রকমভাবে, তিন রকমভাবে আসলে মৃত্যু হতে পারে। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ডেথ। ধরেন কোনো একটা সমস্যা হলো, যে অ্যাক্সিডেন্টে সে ডাইরেক্ট মারা গেল, ঠিক আছে, ওই উইদিন মিনিটে যদি মারা যায় তাহলে আমরা বলবো এটাকে হচ্ছে ফার্স্ট পিক। যদি হচ্ছে 1 থেকে 3 ঘন্টার মাঝে মারা যায় তখন আমরা বলবো সেকেন্ড পিক। এই 1 থেকে 3 ঘন্টা এই যে সময়টা, এই সময়ের মধ্যে আমরা যদি এটিএলএস প্রয়োগ করি তাহলে হচ্ছে আমরা রুগীকে বাঁচাতে পারি। তো এর জন্যই মূলত এটিএলএসটা। আর যেটা হচ্ছে থার্ড পিক, ওইটা আসলে পরে মারা যায়, মানে 2 উইকস, লেগসে হচ্ছে 2 উইকস পরে, 2 উইকস পরে হচ্ছে নানা রকম ইনফেকশন বা অর্গান ফেলিওরের কারণে রুগী মারা যেতে পারে। তো আমাদের মেন টার্গেট হচ্ছে ওই সেকেন্ড পিক যেটা, এটাকে এই করা। তো এখানে ট্রাইমোডাল ডিস্ট্রিবিউশন অফ ট্রমা সম্পর্কে বলা হয়েছে। ফার্স্ট পিকে কেন মারা যায়? মারা যায় হচ্ছে মেইনলি যদি হচ্ছে হার্ট, ব্রেইন, লার্জ ভেসেল এগুলোতে যদি আঘাত হয় তাহলে তো তাকে হচ্ছে আমরা বাঁচাতে পারি না। আর সেকেন্ড পিকে হচ্ছে আমরা ইপি বা সাবডুরাল হেমাটোমা, তার যদি নিউমোথোরাক্স বা হচ্ছে হেমোথোরাক্স থাকে, লিভার স্প্লিন ইঞ্জুরি হয়, তাহলে হচ্ছে আমরা এটিএলএস প্রয়োগ করে তার ডেটটাকে প্রিভেন্ট করতে পারি। আর থার্ড পেজ তো আমরা অলরেডি বললাম, সেপসিস অথবা ওই মাল্টিপল সিস্টেমিক অর্গান ফেলিওরের কারণে হতে পারে মৃত্যু। আচ্ছা, স্টেপস ইন ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমরা জানবো। দেখো, এখানে হচ্ছে প্রিপারেশান। প্রথমে হচ্ছে ধরেন হচ্ছে প্রি হসপিটাল প্রিপারেশান, এখানে একটা কথা ছিল। আমরা হচ্ছে নর্মালি কী হয়, নর্মালি হচ্ছে অন্যান্য দেশে এটা আমাদের হয়, কিন্তু আমাদের দেশে হচ্ছে এই দেখা যায় যে রুগীর লোকজন বা হচ্ছে অ্যাটেন্ডেন্স, রাস্তাধারের লোকজন হচ্ছে রুগীকে হসপিটালে নিয়ে আসে। কিন্তু বাইরে হচ্ছে 999-এ কল করে তখন স্পেশাল টিম যায়, ট্রমা টিম যেটাকে বলে। ট্রমা টিম গিয়ে হচ্ছে ওই পেশেন্টটাকে ম্যানেজ করে আসে। তো আমরা হচ্ছে এখানে একটা জিনিসকে মার্ক করে রাখছি, স্কুপ অ্যান্ড রান কনসেপ্ট। তার মানে হচ্ছে আপনারা মনে রাখবেন যে একটা পেশেন্টকে, যদি ট্রমা পেশেন্টকে বাঁচানোর মেইনলি আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যত তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া যায়, আর যত তাড়াতাড়ি তার হচ্ছে আর যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে, ওই অ্যাক্টিভ ব্লিডিংটাকে যদি আমরা হচ্ছে বন্ধ করতে পারি তাহলে হচ্ছে তার হচ্ছে এই মৃত্যুটাকে আমরা বেশি বেশি প্রিভেন্ট করতে পারবো। তার মানে মেইন কথা আজকের ক্লাসে এটাই মনে রাখবেন যে যদি হচ্ছে আপনার কাছে কোনো পেশেন্ট থাকে বা হচ্ছে আপনি যদি এমন রুগী দেখেন যে তার অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, আপনার মেইন কাজ থাকবে তার রক্তপাত বন্ধের জন্য যে কোনো কাজ করা এবং ওই রুগীকে তাড়াতাড়ি হসপিটালাইজ করা। তো এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে যে কোনো ট্রমা পেশেন্টের ক্ষেত্রে। এটা লাগবে না। এখানে লেখছে যে টিম লিডার চেকলিস্ট। এই জিনিসটা মূলত হসপিটালে হয়। হসপিটালে হচ্ছে বাইরের দেশগুলোতে হসপিটালে নানা রঙের টিম থাকে। তো যদি হচ্ছে ট্রমা বা কোনো মাস ক্যাজুয়ালিটির মানে এরকম সমস্যা হয়ে থাকে তখন হচ্ছে হসপিটাল জুড়ে মানে রেড কালার বাতি জ্বলতে থাকে এবং তারা হচ্ছে বারবার কল করতে থাকে যে রেড টিমকে হচ্ছে বা ট্রমা টিমকে তাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। এবং ট্রমা টিমে হচ্ছে তারা হচ্ছে তাদের ড্রেসিংস, তাদের হচ্ছে কিছু ব্লাড, রিয়ার ব্লাড গ্রুপ যেগুলো ও নেগেটিভ ব্লাড গ্রুপ, ব্লাড অরমার যেন হচ্ছে হাইপোথার্মিয়া না হয়ে যায়, তাড়াতাড়ি র্যাপিড ইনফিউশন করার জন্য তাদের যে সেটগুলো, বিটি সেট, এগুলো রেডি করবে। এবং কিছু কিছু পরীক্ষা করা হয়, ফাস্ট, তারপর হচ্ছে ডিপিএল, এটা আগে করা হতো, ডিপিএল এখন করা হয় না। এই পরীক্ষাগুলো করার জন্য রেডিওলজি দরকার পড়ে, তখন এটা হচ্ছে আমাদের করতে হবে। আচ্ছা, তো এরকম ট্রমা টিম রেডি করতে হয়, এটা আমরা জেনে রাখলাম। এটা আমাদের দেশে তো হয় না, তবে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন দরকার হয়, সেটার জন্য আপনারা এটা মনে রাখবেন। তারপর হচ্ছে ট্রায়াজ। অতক্ষণ আমরা ট্রায়াজ নিয়ে বলতেছিলাম যে ধরেন এখন আপনার সামনে হচ্ছে একজন না, 100 জন অসুস্থ হলো। তো 100 জনের মধ্যে তো কারো কারো হচ্ছে ওই মেডিকেল নিডটা জরুরি দরকার, কারো দরকার মানে কম। ধরেন একজনের হচ্ছে শুধুমাত্র হাতের একটু মানে ছিলে গেছে বা একটু কাটছে, আরেকজনের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, হ্যাঁ, আরেকজনের হচ্ছে পা ভেঙে গেছে, একজনের হচ্ছে মানে হচ্ছে হাত থেকে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে। তো আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনটা? আমার মনে হয় যার হচ্ছে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে সেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ পা যেটা ভাঙছে সেটা তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, হয়তো পা তার ভাঙছে, এক্স রে করবো, ওটা তার জন্য হচ্ছে লাইফ থ্রেটেনিং না। কিন্তু যেটা হচ্ছে তার অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে, বেশি বেশি রক্ত যাচ্ছে, ওইটা যদি বন্ধ করতে না পারি তাহলে রক্তপাতের কারণে, রক্তক্ষরণের কারণে তার মৃত্যুটা বেশি হবে। তো আমাদের এই কারণে একটা পদ্ধতি আছে, ট্রাইএচ, যেটার আমরা সংজ্ঞা দিয়েছি এরকম যে শর্টিং অফ পেশেন্ট বেসড অন দ্য রিসোর্সেস রিকোয়ার্ড অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ দ্য
আরএক্স, রেভিউ ফর আরএক্স, মানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এবিলিটির মধ্যে যে আমাদের রিসোর্স আছে সেটা ব্যবহার করে আমরা যেন মানে আমাদের স্বল্প রিসোর্সে সর্বাধিক ট্রিটমেন্ট দিতে পারি, তার জন্য ট্রায়াসটা করা হয়েছে। ট্রায়াসে আমাদের হচ্ছে 4টা কালার কোডিং থাকে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা রেড, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে গ্রিন। এই কালার কোড নিয়ে আমরা একটু জানবো। তার আগে আমরা দেখে নিই মাল্টিপল ক্যাজুয়ালিটি আর মাস ক্যাজুয়ালিটি বলতে কী বোঝায়। দেখুন, মাল্টিপল ক্যাজুয়ালিটি, মনে করেন যে আপনার হসপিটালে এখন হচ্ছে একজন সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, সিএনজিতে ধরেন 5জন ছিল, 5জনে নানা রকমভাবে আহত হলো, কারো হাত ভাঙছে, কারো মাথা ফাটছে, ঠিক আছে, কারো কেউ বুকে আঘাত পাইছে, কারো তেমন কোনো মানে শুধুমাত্র ছিলে কেটে গেছে। তো এটাকে আমরা বলবো মাল্টিপল ক্যাজুয়ালিটি। দেখেন, এই ক্যাজুয়ালিটিটা আপনার হসপিটালে যখন আসবে, এটা কিন্তু আপনার হসপিটালের যে মানে সার্ভিসের যে ইটা আছে ওটা কিন্তু এক্সিড করতেছে না। বলছে নাম্বার অফ দ্য পেশেন্ট অ্যান্ড দেয়ার সিভিলিটি ডু নট এক্সিড দেন দ্য রিসোর্সেস। আপনার আপনার হাসপাতালের এই এবিলিটি আছে যে আপনি 6জনকে বা 5জনকে ট্রিটমেন্ট দিতে পারবেন। তার মানে তারা নানা রকমভাবে অসুস্থ হয়ে আসছে, নানা রকম মানে একই ইভেন্টের কারণে নানাজন নানা রকমভাবে অসুস্থ হয়ে আসছে, কিন্তু এটা আপনার হসপিটাল রিসোর্সকে এক্সিড করছে না, তাই এটাকে আমরা বলবো মাল্টিপল ক্যাজুয়ালিটি। আর একটা আছে মাস ক্যাজুয়ালিটি। মাস ক্যাজুয়ালিটি হচ্ছে, ধরেন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, এক জায়গায় আর্থকোয়েক হওয়ার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হলো, ঘূর্ণিঝড় হলো, তো এইসব ডাইজাস্টারের কারণে যদি হচ্ছে অনেক অনেক মানুষ মারা যায়, অনেক অনেক ক্ষতি হয়, তখন যেই ক্ষতিটা আপনার হচ্ছে আপনার যে রিসোর্স, আপনার ডাক্তার, আপনার যে হচ্ছে হসপিটালের রিসোর্স আছে সবগুলোকে যদি এক্সিড করে যায়, তখন আমরা এটাকে বলবো ম্যাস ক্যাজুয়ালিটি। ওই ম্যাস ক্যাজুয়ালিটিতে ট্রায়াস দরকার হয় এবং মাল্টিপল ক্যাজুয়ালিটিও ট্রায়াস দরকার হয়, কারণ আমরা তো চিকিৎসা 6জনকে একসাথে দিব না, আমরা 5জনকে তো একসাথে চিকিৎসা দিব না, আমরা দেখবো কার বেশি গুরুত্বপূর্ণ তাকে আগে দিব, এরপর যে কম গুরুত্বপূর্ণ তার দিকে যাব, ঠিক না? আর ম্যাস ক্যাজুয়ালিটিতে ট্রায়াস তো অবশ্যই দরকার। যে এখন দেখি আমরা এখানে একটা বিডি ল্যাবের বক্স আছে, দেখো মাইক, এখানে হচ্ছে আমাদের কিছু হচ্ছে রেড কালার, ইয়েলো, গ্রিন, ব্ল্যাক দেওয়া আছে। আমরা আগে ব্ল্যাকের কথাটা বুঝি। ব্ল্যাক মানে হচ্ছে রুগীটা মারা গেছে, হ্যাঁ, আনসেলভেজেবল, তাকে আর বাঁচাতে পারবো না। তো তাকে আমরা হচ্ছে একটা ব্ল্যাক কালারের হচ্ছে এরকম একটা মানে ব্রেসলেট পরাই দিব, অথবা না কার্ড পাওয়া যায়, কার্ডের মধ্যে নাম টাম তো আর তুমি এখন জানতে পারবে না, তো কার্ডের মধ্যে তার সিভিলিটি অনুযায়ী যদি মারা যায় তাকে হচ্ছে আমরা ব্ল্যাক কার্ড পরাই দেবো হাতের মধ্যে বা গলার মধ্যে। তারপর আসে আমরা দেখব রেড। রেড হচ্ছে ইমিডিয়েট, এমন একটা পেশেন্ট যাকে ট্রিটমেন্ট যদি এখন না দিই তাহলে হচ্ছে সে মারা যাবে। যেমন কি সিভিয়ার ফেশিয়াল ট্রমা। সিভিয়ার ফেশিয়াল ট্রমা হলে যেটা হয়, সে তার দম নিতে পারবে না। টেনশন নিউমোথোরাক্স, এটা আমরা সামনে জানবো। প্রফিউজ এক্সটার্নাল ব্লিডিং, অনেক বেশি যদি ব্লিডিং হতে থাকে। হেমোথোরাক্স, যদি হচ্ছে তার ব্লাড ক্যাভিটিতে ব্লাড জমে যায়। ফ্লায়াল চেস্ট, তার যদি অনেকগুলো রিব ভেঙে যায়। মেজর ইন্ট্রাঅ্যাবডোমিনাল ব্লিডিং, তার যদি লিভার স্প্লিন ইনজুরি হয় তাহলে কিন্তু ইন্ট্রাঅ্যাবডোমিনাল ব্লিডিং হয় অনেক। এবং এক্সট্রাডুলার হেমাটোমা, ব্রেনে যদি হচ্ছে হেমাটোমা হয়, তাহলে এটা হচ্ছে আমার হচ্ছে এই রুগীকে আমরা ইমিডিয়েট ট্রিটমেন্ট দিব এবং তার মেডিকেল নিডটা হচ্ছে ইমিডিয়েট। কারণ হচ্ছে তাকে যদি আমরা হচ্ছে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দিই তাহলে সে বেঁচে যেতে পারে। আরেকটা হচ্ছে গ্রিন, যাকে হচ্ছে ট্রিটমেন্ট একটু কম পরে দিলেও চলবে। যেমন হচ্ছে ধরেন সিম্পল ফ্র্যাকচার, যে ফ্র্যাকচারে শুধুমাত্র আমার হাড় দুটো টুকরো হয়ে গেছে, বাইরে কোনো ব্লিডিং নাই, হয়তো একটু চড়তে ফিরতে অসুবিধা হচ্ছে কিন্তু পেশেন্ট কনসিয়াস আছে, এত কোনো অসুবিধা নেই। মাইনর লেসারেশন, স্প্রেন। স্প্রেন মানে হচ্ছে মোচড় খেয়ে যাওয়া। আর একটা হচ্ছে ইয়েলো বা আর্জেন্ট, এটা হচ্ছে এই রেড থেকে একটু কম সিরিয়াস কিন্তু গ্রিন থেকে বেশি সিরিয়াস। এরা কারা? এরা হচ্ছে তাকে যদি আপনি 1 ঘন্টার মধ্যে, যদি হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে যদি চিকিৎসা দেন তাহলে সে বেঁচে যাবে। কেমন কী আছে, কম্পাউন্ড ফ্র্যাকচার, যে অনেক গুঁড়ো হয়ে গেলেও হাড়ের, তখন আমরা বলি কম্পাউন্ড ফ্র্যাকচার। আরেকটা হচ্ছে ডিগ্লোবিং ইঞ্জুরি, রাপচার অ্যাবডোমিনাল ভিসকাস, পেলভিক ফ্র্যাকচার, স্পাইনাল ইঞ্জুরি। এগুলো হচ্ছে পেশেন্ট মূলত মোটামুটি ধরনের সিরিয়াস থাকে এবং এদেরকে মানে ঘন্টার মধ্যে, এই কিন্তু মানে একটু সিরিয়াস নিতে হবে ঘন্টার মধ্যে। আমাদের যে কোনো ট্রমার পরে আমাদের টার্সিয়ারি হসপিটালগুলোতে পেশেন্ট আস্তে আস্তে প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। তো এখানে কিন্তু উইদিন আওয়ার্স এই ইম্পর্টেন্ট, আমাদের জন্য কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের হসপিটালে এই ধরনের পেশেন্টই বেশি আসে। দেখা যায় এগুলো তো আর আসবে না,
এইগুলো হচ্ছে আপনার হচ্ছে আসার পথে মারা যায়। কিছু কিছু পেশেন্ট পাওয়া যায়, নিউমোথোরাক্সের মতো পেশেন্ট পাওয়া যায়, হেমোথোরাক্সের মতো কিছু পেশেন্ট পাওয়া যায়, ফ্রেল চেস্ট পাওয়া যায়। কিন্তু এরা যদি আসে, সরাসরি আসে, তখন আমরা বাঁচাতে পারি। এবং হচ্ছে এই ধরেন হচ্ছে মেজর ইন্টারকম অ্যাবডোমিনাল ব্লিডিং, এই পেশেন্টও পাওয়া যায়। কিন্তু এই পেশেন্টগুলা মানে দেখা যায় খুবই আমি মনে হয় 2-3টা পেশেন্ট দেখছি, এর মধ্যে একজন মনে হয় বেঁচে গেছিলো, মানে আইসিইউতে অনেকদিন থাকার পর বেঁচে গেছিলো। কিন্তু সবার ক্ষেত্রেই অবস্থা খুবই খারাপ থাকে এবং অপারেশনের পরে হয়তো বা বাঁচানো অতটা সম্ভব হয় না। তো ট্রায়াজ এর জন্য গুরুত্বপূর্ণ। যদি হচ্ছে অনেক অনেক আপনার সামনে পেশেন্ট থাকে, কাকে আপনি গুরুত্ব বেশি দিবেন সেটা জানার জন্য ট্রায়াজ গুরুত্বপূর্ণ। সরি। এখন ট্রায়াজের পরে আমরা হচ্ছে প্রথমেই যদি চলে যাই প্রাইমারি সার্ভে। এটিএলএসের আমরা সার্ভে করি নানাভাবে। এটিএলএস এবং ট্রায়াজ এটা আমরা কখন করব, এটা যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনার আনসারটা হবে এরকম যে আমরা সবসময়ই করব। যখন এই পেশেন্টটাকে আমরা একেবারে ফিল্ডে পাবো তখন করব, যখন হসপিটালে আসবে তখন করব, যখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট নিতে যাব, যখন হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করতে যাব তখন করব। মানে যখন যার গুরুত্ব যত বেশি তাকে হচ্ছে প্রায়োরিটি দিব। আর যেটা প্রাইমারি সার্ভে আমরা সবসময় করব। প্রাইমারি সার্ভেও আমরা ধাপে ধাপে করব, ফিল্ডে করব, হসপিটালে ভর্তির সময় করব। তারপর হচ্ছে আপনি যদি হচ্ছে তার হচ্ছে বারবার কেয়ার দরকার হয়, যদি যেই পেশেন্টকে হচ্ছে যে ডাক্তার দেখবেন যদি হচ্ছে তাকে অন্য জায়গায় রেফার করা হয়, তো সেই জায়গায় যেয়ে আবার তার প্রাইমারি সার্ভে হবে, যদি অনেক বেশি পেশেন্ট থাকে তাহলেই। তো প্রাইমারি সার্ভেতে এখানে আমাদের কয়েকটা পয়েন্ট আছে ABCDE, এবং ABCDE এর আগে একটা ছোট সি আছে। এই ছোট সির মানে হচ্ছে কন্ট্রোল অফ এক্সিঙ্গুয়েনেটিং এক্সটার্নাল হেমোরেজ। তার মানে হচ্ছে আপনি ABC তো করবেনই, তার আগে যদি হচ্ছে আপনি দেখেন যে ডাইরেক্ট ব্লিডিং হচ্ছে, তো ওই ব্লিডিংটাকে আমার হচ্ছে আগে আগে আমার স্টপ করতে হবে। কারো হাত দিয়ে ব্লিডিং হচ্ছে, আপনি কী করবেন? আপনি কি তার এয়ারওয়ে দেখবেন, ব্রিদিং দেখবেন? এটা দেখার আগে আপনার দরকার হবে তার হচ্ছে ওই যেখানে রক্তপাত হচ্ছে সেটা হচ্ছে বেঁধে দেওয়া, ঠিক না? তাহলে কন্ট্রোল অফ এক্সিঙ্গুয়েনেটিং এক্সটার্নাল হেমোরেজ হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এরপর হচ্ছে আমাদের এতে ইয়ারওয়ে এবং সার্ভাইকাল মোশন রেস্ট্রিকশন। আমরা ইয়ারওয়েটা দেখব। ইয়ারওয়ে দেখার অনেক উপায় আছে, এর মধ্যে সবচেয়ে সহজ উপায় আপনাদেরকে যদি কোনো স্যার জিজ্ঞেস করে তাহলে আপনার ইয়ারওয়ে প্যারেন্ট আছে কিনা কেমনে বুঝবেন? আপনি যদি রোগীকে জিজ্ঞেস করেন যে আপনার নাম কি, বা কথা বলেন, যদি দেখেন সে তার নাম বা কথা বলতে পারছে, তার মানে কি তার ইয়ারওয়ে প্যারেন্ট আছে। সার্ভাইকাল মোশন রেস্ট্রিকশন আমরা ধরে নিব, যদি একটা ট্রমা পেশেন্টকে পাই যে সে শুয়ে আছে, তখন আমরা ধরে নিব যে তার সার্ভাইকাল স্পাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হোক না হোক। যদি সে আনকনশিয়াস থাকে, যদি কনশিয়াস থাকে তাহলে তো সে গান নাড়িতেই পারবে। যদি আনকনশিয়াস থাকে তাহলে ধরে নিব সার্ভাইকাল স্পাইন ইঞ্জুরি হয়েছে, এবং তাকে হচ্ছে আমরা সার্ভাইকাল স্পাইনটা যেন প্রোটেক্ট থাকে এই জন্য আমরা মেজর নেব। এরপর আমরা ব্রিদিং ভেন্টিলেশন দেখব, তার চেস্ট ঠিকমতো মুভ করছে কিনা, তার ব্রিদিং ঠিক আছে কিনা, তার রেসপিরেটরি রেট ঠিক আছে কিনা। তারপর সিতে আমরা বলছি সার্কুলেশন এবং হ্যামোরেজ কন্ট্রোল। ডিতে ডিসেবিলিটি এবং নিউরোলজিক্যাল স্ট্যাটাস দেখবো। ইতে এক্সপোজার এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোল দেখবো। আমরা আস্তে আস্তে যাই আগে। দেখুন এখানে একটা ছবি আছে যেটা হচ্ছে খুবই বিভৎস। এই ছবিটা দেখানোর একটা কারণ হচ্ছে আপনারা ভয় পাবেন না। পেশেন্ট এরকমভাবেও আসতে পারে। দেখেন তার কি এয়ারওয়ে প্যারেন্ট আছে? তার কিন্তু এয়ারওয়ে প্যারেন্ট নাই, এই জন্য তাকে হচ্ছে একটা এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া হয়েছে এখানে। সরি, ডোন্ট গেট ডিস্ট্রাক্টেড উইথ আগলি ইঞ্জুরিজ। তার মানে আপনার ইঞ্জুরি যতই আগলি হোক, আপনাকে ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না। তারপর আমাদের কিছু স্পেশাল গ্রুপ আছে যাদেরকে হচ্ছে আমাদের প্রোটেকশনটা বেশি দিতে হবে, যেমন হচ্ছে পিডিয়াট্রিক পেশেন্ট, কিছু হচ্ছে প্রেগনেন্ট ওমেন, এবং হচ্ছে এল্ডার পেশেন্ট যারা আছে তাদের হচ্ছে এক্সট্রা কেয়ার দরকার। কারণ আমরা জানি যে এই ধরনের পেশেন্টরা অন্যের উপর নির্ভর, তারা হচ্ছে চাইলেই হচ্ছে একটা স্থান ত্যাগ করতে পারে না। তো তাদের ক্ষেত্রে আমরা স্পেশাল কেয়ার দেবো, যেন তাদেরকে হচ্ছে আমাদের নিয়ে যেতে হবে বা হচ্ছে প্রায়োরিটিটা বাড়ায় দিতে হবে যেন তাদের সমস্যাটা না হয়। আর প্রেগনেন্ট ওমেন্টের তো হচ্ছে একজন বাঁচলে দুইজন বাঁচবে আর কি। তো এই জন্য হচ্ছে আমরা এটা খেয়াল রাখবো, পিডিয়াট্রিক্স, প্রেগনেন্ট ওমেন এবং হচ্ছে আপনার এল্ডারলি। আচ্ছা, আমরা হচ্ছে কন্ট্রোল অফ এক্সিঙ্গুয়েটিং এক্সটার্নাল ব্লিডিংয়ের কথা বলছিলাম। এখানে হচ্ছে আমরা নানাভাবে হচ্ছে ব্লিডিংটা অফ করতে পারি, যেমন হচ্ছে
আমরা প্রেশার, প্যাক এবং হচ্ছে টার্নিকুয়েট দিতে পারি। টর্নিকেট হচ্ছে ওই যেটা আমরা হচ্ছে মানে কিছু দ্বারা যদি হাত বেঁধে দিই ওইটাকে টার্নিকেট হিসেবে ব্যবহার করা যায়, যেমন বিপি কাপ দ্বারা আমরা প্রেশার বাড়িয়ে করতে পারি, আমরা স্যালাইন্সের দ্বারা বা কোনো হচ্ছে দড়ি গামছা দ্বারাও দিতে পারি। আচ্ছা, আমরা এখানে হচ্ছে হ্যামোরেজ নিয়ে একটু পড়ে ফেলি। হ্যামোরেজের একটা ডেফিনেশন হচ্ছে যে এসকেপ অফ ব্লাড ফ্রম ব্লাড ভেসেলস। তার মানে ব্লাড ভেসেলের বাইরে যদি ব্লাড থাকে তাহলে এটাকে আমরা হ্যামোরেজ বলি। হ্যামোরেজের নানা রকম ক্লাসিফিকেশন আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসিফিকেশনটা এটা হচ্ছে আপনার রিভিলড এবং কনসিলড হ্যামোরেজ। একজন রোগী, সে হচ্ছে তার হচ্ছে ধরেন পেটের মধ্যে কোনো ইনজুরি হয়েছে, মানে ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা হয়েছে, মানে কোনো ব্লান্ট অবজেক্ট দ্বারা সে হচ্ছে পেটের মধ্যে চাপ খাইছে। ওটা হতে পারে তার লিভারের উপর বা স্প্লিনের উপর। তো স্প্লিন বা লিভার যদি র্যাপচার হয়ে যায় সেটা তো আপনি বাইরে থেকে বুঝবেন না, ইন্টারঅ্যাবডোমিনাল মধ্যে ব্লিডিং হতেই থাকবে। ফলস্বরূপ আপনি দেখবেন পেশেন্ট আস্তে আস্তে হচ্ছে দুর্বল হয়ে পড়তেছে, তার টেকিকার্ডিয়া হচ্ছে, তার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সে আস্তে আস্তে শকের দিকে চলে যাচ্ছে। তো আমাদেরকে এটা তখন মাথায় রাখতে হবে যে তার এমন হেমোরেজ হতে পারে যেটা হচ্ছে আমাদের চোখে পড়তেছে না। আরেকটা হচ্ছে রিভিলড হেমোরেজ, যেটার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা রক্ত বাইরে দেখতেই পারবো। এখন এখানে হচ্ছে 3 রকমের বলছি, আর্টারি, বেইন, ক্যাপিলারি। আপনারা জানেন যে আর্টারি যদি কাটে তখন ফিনকি দিয়ে রক্ত বের হয়, আমরা এটাকে বলি যে স্পার্টিং ব্লাড, ঠিক আছে। এবং ব্রাইট রেড থাকবে, একদম টকটকে লাল থাকবে রক্ত। ভেনাস ব্লিডিং হলে স্টেডি স্লো ফ্লো হবে এবং ডার্ক রেড কালার হবে। আর ক্যাপিলারি ফ্লো হচ্ছে স্লো এবং ইভেন ফ্লো। তো ব্লিডিং হচ্ছে সবগুলোই খারাপ। আমি যদি বলি সবচেয়ে বেশি খারাপ হচ্ছে আপনার আর্টারিয়াল ব্লিডিং, কারণ এটা হচ্ছে এক স্পিডে অনেক রক্ত বেরিয়ে যায়। ভেনাস ব্লিডিংও অনেক ব্লিডিং হয়, এটাও খারাপ, এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং ক্যাপিলারি ব্লিডিংটা একটু মানে কম পরিমাণে ব্লিডিং হয়, তো এটা আমাদের অ্যাজ ইউজুয়াল যে কোনো ইঞ্জুরিতে হতে পারে। এখানে একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, এটা আপনারা দেখতে পারেন। যেটা বললাম অ্যাকর্ডিং টু সোর্স, এটা হচ্ছে আপনার আর্টেরিয়াল ব্লিডিং, ভেনাস ব্লিডিং এবং ক্যাপিলারি ব্লিডিং অ্যাকর্ডিং টু ডিউরেশন। হতে পারে এটা প্রাইমারি হেমোরেজ, এটা হবে রিঅ্যাকশনারি হেমোরেজ, অথবা সেকেন্ডারি হেমোরেজ। আমরা প্রাইমারি হেমোরেজ তখন বলি যখন হচ্ছে ব্লিডিংটা ডাইরেক্ট হইতে থাকে, যেরকম যে কোনো ট্রমা বা অপারেশনের সময় যদি হচ্ছে আপনি রক্ত দেখতে পারেন তখন এটাকে বলবো আমরা প্রাইমারি হেমোরেজ, মানে যদি এখনের কারণে হয়। আর রিঅ্যাকশনারি হেমোরেজ হচ্ছে যদি এই আগের কজটার 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ওই জায়গা থেকে আবার ব্লিডিং হয়, তখন এটাকে আমরা বলবো রিঅ্যাকশনারি হেমোরেজ। এবং সেকেন্ডারি হেমোরেজ হবে হচ্ছে 7 থেকে 14 দিন পর, যেটা হচ্ছে প্রাইমারি হেমোরেজের 7 থেকে 14 দিন পর। এটার মেন কারণ হচ্ছে আপনার ইনফেকশন, মেন কারণ ইনফেকশন। আর রিঅ্যাকশনারি হেমোরেজের অনেক কারণ আছে, যেমন স্লিপিং অফ লাইগেচার, ডিসলসমেন্ট অফ ক্লট, সিচুয়েশন অফ দ্য রিফ্লাক্স ভেসোস্পাজম, এগুলো না জানলেও হবে। অনেক সময় স্যাররা প্রশ্ন করে যে রিঅ্যাকশনারি হেমোরেজের উদাহরণ কী। এটাতে অনেকে মজা করে বলে যে 2টা গলা 2টা তলা। 2টা গলার উদাহরণ হচ্ছে টনসিলেক্টমি, থাইরয়েডেক্টমি, এবং 2টা তলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে পোস্টেরেক্টমি, এবং উভয়ের ক্ষেত্রে হচ্ছে প্রোস্টেটেক্টমি এবং হেমোরয়েডেক্টমি। হেমোরয়েড এবং প্রোস্টেট অপারেশন করলে রিঅ্যাকশনারি হেমোরেজের চান্স বেশি, এবং গলার ক্ষেত্রে টনসিলেক্টমি এবং থাইরয়েডেক্টমি করলে রিঅ্যাকশনারি হেমোরেজের চান্স বেশি। ভিজিবিলিটিটা বললাম, আর হচ্ছে অ্যাকর্ডিং টু মোড অফ অনসেট, এগুলো আপনাদের আপাতত না জানলেও চলবে। যেমন হচ্ছে পসিবল টু ইন্টারভেনশন, যেসব হিমোরেজ হচ্ছে মানে সার্জিক্যাল মিনস, মানে সার্জারি লাগবেই, সার্জারি না করলে থামাতে পারবে না, সেগুলো বলবো আমরা সার্জিক্যাল হেমোরেজ। কিছু হচ্ছে নন সার্জিক্যাল, যেমন হচ্ছে কিছু কিছু হেমোরেজ আছে আপনি ধরেন একটা জায়গা থেকে একটু মাংসর খাবলে উঠে গেলো, তো এখানে আপনি সার্জারি কী করবেন, তো এখানে আমরা করতে হবে প্যাকিং। প্যাকিং দিয়ে আমরা হচ্ছে কিছু দ্বারা হচ্ছে চাপ দিয়ে ধরে রাখবো প্রেশার দিয়ে, তখন হচ্ছে হেমোরেজটা হচ্ছে বন্ধ হবে। লিকুইড ক্রনিকগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। আচ্ছা, এখন হচ্ছে হেমোরেজ ম্যানেজমেন্ট কেমনে করবো, এখানে অনেক কিছু লেখা আছে। এখানে আমাদের মেইনলি যেটা জানতে হবে, যেহেতু আমরা ETLS পড়তেছি, আমাদের এত কিছু আপাতত জানার দরকার নেই, আমাদের জানতে হবে কী কী উপায়ে বন্ধ করা যায়। মেইনলি উপায়টা হচ্ছে পজিশন। ধরেন আপনার হাত কাটলো, পা কাটলো এবং সিভিয়ার ব্লিডিং হচ্ছে, আপনাকে পজিশনটা ঠিক রাখতে হবে, এবং আপনার যে কাটা অর্গানটা আছে, যে অর্গান থেকে ব্লিডিং হচ্ছে সেই অর্গানটা হার্ট লেভেলের উপরে রাখতে হবে। দেখুন এই লোকের হচ্ছে পা কাটছিল এবং তাকে হচ্ছে এখানে ব্যান্ডেজ দেওয়া হচ্ছে, এবং পাটা হচ্ছে চেয়ারের উপর রাখা হয়েছে এবং তাকে নিচে সরিয়ে দেওয়া হচ্ছে, এখানে তার হার্টটা। তার মানে কী হচ্ছে, তার ব্লিডিংটা হচ্ছে আর বেরোচ্ছে না, হার্টের দিকে হচ্ছে ব্লাড আসছে, ঠিক আছে। এই হার্টে হচ্ছে আমাদের সেন্ট্রাল অর্গানগুলোতে হচ্ছে ব্লাড প্রেশার বেশি বেশি রাখতে হবে, না হলে পেশেন্ট শকে চলে যায়। তো এই জন্য হচ্ছে আমাদের পজিশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি রোগীকে কিছু করতেও নাও পারেন, রোগীকে যদি শুয়েও রাখেন,
এবং তার হচ্ছে যে অর্গান থেকে ব্লিডিং হচ্ছে সেটাকে একটু উঁচু করে ধরে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার রুগীর হচ্ছে ব্লিডিংটা কম হবে। আবার হচ্ছে প্যাকিং অ্যান্ড প্রেশার, এটা আপনারা জানেন যে যে কোনো জায়গায় হচ্ছে রক্তপাত হলে আমরা প্রেশার দিয়ে ধরে রাখি, এবং প্রেশার এবং প্যাকিং আমরা নানা কিছু দিতে পারি, গজ দ্বারা দিতে পারি, রোল ব্যান্ডেজ, কিছু না থাকলে আপনি গামছা দিয়ে দিবেন, জামা খুলে দিবেন। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যে জায়গায় ব্লিডিং হচ্ছে সেখানে যদি আমরা হচ্ছে ধরেন এখানে একটা ব্লিডিং হচ্ছে, সেখানে যদি আমরা গজ দিই, আবার এই গজটা ধরেন হচ্ছে ব্লিডিংয়ে পুরো হচ্ছে চুপসায় গেলো, মানে অনেক বেশি ব্লিডিংয়ে গজটা ভিজে গেলো, তো আমরা কখনোই এই গজটাকে তুলে ফেলে দিয়ে আছে নতুন একটা গজ আমরা আনবো না, আমরা এই গজের উপরেই আরেকটা গজ দিব। ঠিক আছে, যত গজ লাগে একটার উপর আরেকটা দিব, কিন্তু এই গজটা আমরা ফালাবো না, একটার উপর আরেকটা চাপ দিব, এটা একটু মনে রাখবেন। আর কিছু আছে প্রসিডিওর। আচ্ছা, এখন আপনার মনে করেন আপনাকে পজিশনের কথা বললাম, এখন আপনার ধরেন মাথাতেই হচ্ছে ব্লিডিং হয়েছে, ঠিক আছে, মাথায় ধরেন ফাইটা গেছে, তো আপনি পজিশন আর কী করবেন, ওইটা আর হার্টের উপরে কিনে ওইটা অলরেডি হার্টের উপরে আছে, ঠিক না? ওই ব্লিডিংগুলো অফ করার জন্য আমাদের কিছু প্রসিডিওর দরকার পড়ে, যেমন ক্লাম্পিং, লাইগেশন, ডায়াথার্মি, জিলেটিন স্পঞ্জ, ইভিসেরেশন। ইভিসেরেশনটা আসলে এখানে আর ঠিক হয় না। ইভিসেরেশন মানে হচ্ছে ভিসেরা কেটে ফেলা দেওয়া, যেমন এমন আছে যেমন আপনার স্প্লিন থেকে ব্লিডিং হচ্ছে, অপারেশনের সময় বলতেছি, স্প্লিন থেকে ব্লিডিং হচ্ছে, আপনি মানে স্প্লিন না থাকলেও তো মানুষ বাঁচে, ঠিক না? তো আপনি স্প্লিনই কেটে ফেলাই দিলেন, অন্তত আপনার অর্গান গেলেও ব্লিডিংটা কম হবে, রুগীটা বেঁচে যাবে। তো এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রসিডিওর। ক্লাম্পিং মানে হচ্ছে আর্টারি দ্বারা বা টিস্যু ফোর্সের দ্বারা যদি আপনি ক্লাম করতে পারেন তাহলে হচ্ছে ব্লিডিংটা কম হবে। লাইগেশন মানে হচ্ছে আমরা স্টিচ দিই যেগুলো, ডায়াথার্মি হচ্ছে ডায়াথার্মি মেশিন দ্বারা যদি আমরা জায়গাটা পুরাই দিই। জেটিন স্পঞ্জ টঞ্জ এগুলো পাওয়া যায়। তো আমাদের মেন টার্গেট হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। এই ইমিডিয়েট ম্যানেজমেন্টে আমরা হচ্ছে এই গজটাই মনে রাখবো আপাতত, প্যাকিং এবং প্রেশার দিব গজ দ্বারা এবং রোল ব্যান্ডেজ দ্বারা, যদি না থাকে আমরা গামছা দিয়ে দিব, দিয়ে ধরে রাখবো আপাতত যাতে ব্লিডিংটা না হয়। সরি, দেখুন এখানে সার্ভাইকাল স্পাইনের জন্য প্রোটেকশনের জন্য অনেক কিছু বলছে। আমরা হচ্ছে ইয়ারওয়ে দেখার জন্য এখানে কিছু জিনিস করতেছি, যেমন জ চিন লিফট, জ থ্রাস্ট, এইগুলো হচ্ছে আপনি ইউটিউবে দেখে নেবেন একটু সার্চ দিয়ে, কারণ এখানে হচ্ছে সব কিছু সময়ের কারণে দেখানো সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে আপনার হচ্ছে চিন লিফট, সরি, এটা হচ্ছে আপনার জ থ্রাস্ট। এটা হচ্ছে এদিক দ্বারা হচ্ছে প্রেশার দিচ্ছে দুই পাশে, যেন হচ্ছে এটা একটু এদিকে চাপে, মানে এমনভাবে আমরা টান দিব, আমাদের প্রেশারটা আপনার বুঝতে হবে, আমাদের গতিটা থাকবে এদিকে এবং যেন এটা হচ্ছে ওইদিকে যায়, এবং এটা হচ্ছে আপনার মুখটাকে এদিকে নেওয়ার জন্য, এটা হচ্ছে আপনার চিন লিফট, এটা হচ্ছে চিন লিফট, আর এটা হচ্ছে জ থ্রাস্ট। তো এখানে আমাদের অনেক কিছু বলছে, ম্যানেজমেন্ট জ থ্রাস্ট করবো, অথবা হচ্ছে মাথাটা একটু টিল্ট করে চিন লিফট করবো, ক্লিন সাকশন দিব, এগুলো তো আমাদের হচ্ছে ফিল্ডে সম্ভব না, এগুলো তো আমাদের হসপিটাল ফেসিলিটি আনার পরে করতে হবে। এমনও বলা হয়েছে যে যদি হচ্ছে তার ফেশিয়াল ইঞ্জুরি হয়ে থাকে এবং নাক মুখ দ্বারা শ্বাস নিতে না পারে, এবং তার যদি হচ্ছে তোমার এন্ডোট্রাকিয়াল টিউবও দেওয়া না যায়, তাহলে তারকে হচ্ছে আমরা ট্রাকিওস্টমি করে ফেলতে পারি, মানে ট্রাকিয়া কেটে ওদিক দিয়ে হচ্ছে আমরা ট্রাকিয়াল টিউব দিয়ে আমরা হচ্ছে সেভ করতে পারি। এটা হচ্ছে এয়ারওয়ে টিউব, সার্চ দিয়ে দেখে নিন। সার্ভাইকাল মোশন টেন্ডারনেসের মধ্যে এই দেখেন এখানে হচ্ছে স্পেশাল বেড পাওয়া যায়। প্রসেস স্টেবিলাইজ দ্য সার্ভিক্যাল স্পেন উইথ নেক ব্রেস, সার্ভিক্যাল কলার এবং হচ্ছে স্যান্ডব্যাগ টেপ। তো আমরা যেটা পাবো ওটা দিয়েই করবো, আপনি যদি কিছু না পান, হ্যাঁ, গ্রামে গঞ্জে যদি কিছু না পাওয়া যায়, হ্যাঁ, গ্রামে কী করে আমরা যেটা বলে থাকি আসলে যদি কিছু না পাওয়া যায়, দরকার হলে যে খড় আছে, খড় আমরা মানে খড় দিয়ে মুঠা বানাই, অথবা দুইটা ইট মাথা দুই পাশে রেখে আমরা হচ্ছে যদি এমনভাবে রাখবো, বেঁধে দেবো যাতে হচ্ছে তার মাথাটা না নড়ে, যদি হচ্ছে এরকম সিভিয়ার ইঞ্জুরি হয়ে থাকে। এবং স্যান্ডব্যাগ ইউজ করতে পারি, বালু ভরে একটা পলিথিনের মধ্যে বালু ভরে আমরা হচ্ছে এরকম শক্ত একটা দুই পাশে একদম রেজিস্ট্যান্স তৈরি করতে পারি, যার ফলে হচ্ছে তার মাথাটা মুভ করবে না। কারণ আমাদের সার্ভিক্যাল স্পাইন কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এইটা যদি হচ্ছে ভিতরে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ড যদি হচ্ছে একবার এফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পুরো বডি প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে আমরা ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন নিয়ে বলতেছিলাম, এখানে লুক, লিসেন এবং ফিলের কথা বলছি। তো এখানে আপনি যেটা মনে রাখবেন, আপনি তার অলরেডি আপনি দেখবেন তার তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কি না,
তার চেস্ট ওয়াল ঠিকভাবে, তার জামাকাপড় খুলে দিবেন, তার চেস্ট ওয়াল ঠিকভাবে মুভমেন্ট করতেছে কিনা এগুলো দেখবেন, তার ব্রেথ সাউন্ডটা শুনবেন ঠিক আছে কিনা, তার ট্রাকেল পজিশনটা দেখবেন ঠিক আছে কিনা, অ্যাপেক্স বিট, সার্জিক্যাল এমফেসিস, এটা হচ্ছে আপনার ক্লিনিক্যালি যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন সম্ভব এগুলো এতভাবে দেখা। ঠিক আছে, সাইনোসিস দেখবেন, অ্যাবনর্মাল চেস্ট ওয়াল আছে কিনা, মুভমেন্ট আছে কিনা, তার রেসপিরেশনটা কী দেখবেন, কী টাইপের, সে কি কাসমল ব্রিদিং নিচ্ছে, ডিপ রেসপিরেশন নিচ্ছে নাকি হচ্ছে শ্যালো ব্রিদিং নিচ্ছে, এই সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তার নেক বেন এনগর্স আছে কিনা দেখবেন, তারপরে প্যারাডক্সিক্যাল মুভমেন্ট আছে কিনা, যেটা হচ্ছে আমরা ফ্রায়াল চেস্টের মধ্যে পেয়ে থাকি, ভিজিবল ইঞ্জুরি আছে কিনা কোনো চেস্টের মধ্যে, এটা দেখতে হবে। দেখেন এখানে লুক চেস্টের মুভমেন্ট দেখতেছে। তারপর আমরা হচ্ছে দেখতে পারি তার ব্রেথ সাউন্ড আছে কিনা, এটা কি অ্যাবনর্মাল নাকি অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট, ঠিক আছে। যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে তার লাংটা হচ্ছে ছোট হয়ে গেছে, লেফট লাংটা, ঠিক না, তো এটাকে আমরা কলাস বলছি, তাহলে এইখানে তো আর আমরা ব্রেথ সাউন্ড এরকম নর্মাল পাবো না, ঠিক না। তারপর ফিলে বলছে যে আমরা হচ্ছে ফিলে মূলত পারকাশন করে দেখতে পারি এবং ট্রাকে দেখতে পারি। ট্রাকিয়া হচ্ছে আমরা আমরা যদি হচ্ছে এক জায়গায় থাকে মানে সেন্ট্রালি প্লেস থাকে তাহলে হচ্ছে নর্মাল, যদি হচ্ছে এটা কোনো দিক দিয়ে ডিবেটেড হয়ে যায় তাহলে আমাদের চিন্তা করতে হবে প্যাথোলজিটা কী। এখন ইমার্জেন্সিতে কী কী প্যাথোলজি হতে পারে, মেইন প্যাথোলজি হচ্ছে ইমার্জেন্সিতে হবে আপনার হচ্ছে টেনশন নিউমোথোরাক্স, ঠিক আছে। এখন টেনশন নিউমোথোরাক্সটা কি, এটা একটু আমরা একটু জানি। টেনশন নিউমোথোরাক্স হচ্ছে নর্মালি দেখেন, নর্মালি হচ্ছে আমাদের এই যে এটা লাংসের যে প্লুরাল ক্যাভিটি আছে, ধরেন এটা হচ্ছে ভিসেরাল প্লুরা, এটা হচ্ছে আপনার প্যারাইটাল প্লুরা, এই দুইটা প্লুরার মাঝখানে হচ্ছে আপনার প্লুরাল যে স্পেস থাকে এখানে কিছু ফ্লুইড থাকে, প্রায় 10 থেকে 15 ml এর মতো ফ্লুইড থাকে এবং কিছু কিছু ইয়ার থাকে, খুবই কম। এখন ধরেন এই জায়গাতে ফুটো হয়ে গেল, ফুটো হয়ে যাওয়ার কারণে এখানে অনেক বেশি ইয়ার তৈরি হচ্ছে। আমরা যদি হচ্ছে একটু 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 দেখেন, এখানেই দেখেন, এই ছবিটা দেখেন, দেখেন চেস্টে হচ্ছে ট্রমা হয়েছে, তার চেস্টে ট্রমা হওয়ার কারণে এরকমভাবে ট্রমা হয়েছে যে দিক থেকে হচ্ছে বাতাস যখন আসছে এখানে হচ্ছে অনেক বেশি বাতাস প্রেশার বাড়তেছে, ঠিক আছে, পুরোটা জুড়ে বাতাস বাড়তেছে, কিন্তু যখন সে শ্বাস মানে এক্সপ্রেশন করছে, শ্বাস যখন ছাড়তেছে তখন কিন্তু লাংস আবার এক্সপ্যান্ড হতে পারতেছে না, তার কারণ কি, তার যেটা কারণ এটা যদি আমরা রাখি তারটা হচ্ছে এরকমভাবে হচ্ছে হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এদিক দিয়ে হচ্ছে বাতাস ঢুকতেছে, যখন আমরা বাতাসটা আবার এদিক দিয়ে বেরোতে যাবে তখন তার এই অংশটা যেটা আছে এটা হচ্ছে এটার সাথে লাগে যাইতেছে, ঠিক আছে, তার এটা হচ্ছে আপনার এরকম লাগে যাচ্ছে, ঠিক আছে, যখন সে দমটা ফেরোতে যাচ্ছে, পুরো যখন ফেলতে যাচ্ছে তখন এটা লেগে যাচ্ছে, তাহলে বাতাসটা আর বেরোতে পারছে না, তার মানে কি হচ্ছে বাতাস ঢুকতে পারতেছে কিন্তু বেরোতে পারছে না, তো এটাকে আমরা বলি যে অনওয়ে বাল্ব, ঠিক আছে, অনওয়ে বাল্ব। তো অনওয়ে বাল্ব যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ফুসফুসের বাতাস মানে ফুসফুসের বাতাসটাই হচ্ছে আপনার ওই প্লুরাল ক্যাভিটিতে ঢুকবে এবং লাংসকে চাপ দিতে দিতে একেবারে চুপসে ফেলবে। এখন এই এটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। আর যদি হচ্ছে নর্মালি এরকম এরকম ওয়েট তৈরি না হয়, বাতাস যায় আসে বা এখানে বাতাসের পরিমাণটা বেড়ে যায় তখন আমরা বলবো নিউমোথোরাক্স, ঠিক আছে। যেমন এটা যেমন লাগিয়ে দিই তাহলে এটা হচ্ছে নিউমোথোরাক্স। আর যদি হচ্ছে এখানে হচ্ছে জায়গা সরি এখানে যদি হচ্ছে থাকে ইয়ার বেরোতে না পারে তখন আমরা এটাকে বলবো টেনশন নিউমোথোরাক্স। একজন একটা টেনশন নিউমোথোরাক্সের পেশেন্টের কি সিমটম থাকবে দেখেন, তার শর্টনেস অফ ব্রেথ থাকবে, সে সে বলবে যে সে দম নিতে কষ্ট হচ্ছে এবং তার বুকে হচ্ছে একটা মানে হার্ট অ্যাটাকের মতো একিউট চেস্ট পেন থাকবে, স্ট্যাবিং একটা পেইনের মতো থাকবে, তার ব্লাড প্রেশার কমে যাবে, তার মধ্যে শকের যে ফিচারগুলো এগুলো চলে আসবে, তার ব্লাড প্রেশার কমে যাবে, তার পালসের পরিমাণ বেড়ে যাবে, তার হচ্ছে ব্লাড ভলিউম কমে যাবে। আপনাকে প্রশ্ন করতে পারে যে টেনশন নিউমোথোরাক্সে যে শক হয় সেটা কী ধরনের শক, আপনার মনে রাখতে হবে যে টেনশন নিউমোথোরাক্সে যে শকটা হয় সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ শক। দেখেন এখানে এটা প্রেশার বাড়তেছে, প্রেশার বাড়ার কারণে চাপ দিচ্ছে, এখানে গ্রেড ভেসেল আছে, গ্রেড ভেসেলগুলোতে চাপ দিচ্ছে এবং হার্টের যে ব্লাড ফ্লো এটাকে অবস্ট্রাকশন তৈরি করছে, তার মানে টেনশন নিউমোথোরাক্স হচ্ছে একটা অবস্ট্রাকটিভ শকের উদাহরণ। অবস্ট্রাকটিভ শকের আরও উদাহরণ হচ্ছে আপনার হচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স। আরেকটা হচ্ছে আপনার পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেল, যদি পেরিকার্ডিয়ামের মধ্যে অনেক বেশি ফ্লুইড জমে তখন এটা হচ্ছে আপনার অবস্ট্রাকটিভ শক করতে পারে। আচ্ছা, এরপর যাই। তো টেনশন নিউমোথোরাক্স আমরা বুঝবো কী করে, তো একদিকে তো তার হচ্ছে আমরা চেস্টে মুভমেন্টটা কম পাবো, তার যেদিকে হচ্ছে নিউমোথোরাক্সটা হচ্ছে ধরেন তার হচ্ছে লেফট লাঙে হয়েছে, তো এখানে হচ্ছে আমরা তার হচ্ছে আমরা মানে আমরা যদি হচ্ছে চেস্টের মুভমেন্টটা দেখি তো এই পাশে হচ্ছে চেস্টের মুভমেন্টটা কম পাবো। আমরা যদি হার্ট সাউন্ড দেখি এখানে হার্ট সাউন্ড থাকবে অ্যাবসেন্ট। আমরা যদি এখানে পারকাস করি, পারকাসন কেমনে করে এটা আপনারা হয়তো এখন অন্যান্য ফেজদের হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে কীভাবে বোঝাবো, আমরা হচ্ছে হাত রেখে
এখানে কি ছবি আছে? হ্যাঁ, এখানে হাত রেখে হচ্ছে আমরা আমাদের হচ্ছে আরেক হাতের মিডল ফিঙ্গার দ্বারা হচ্ছে আরেক ফিঙ্গারে হচ্ছে ট্যাপ করি। ট্যাপ করার পরে আমরা একটা সাউন্ড শুনতে পারি, সেটাকে আমরা বলি পারকাশন। পারকাশন যদি করি, পারকাশন করলে হচ্ছে আমরা এখানে পাই, যেহেতু বাতাস আছে, আমরা জানি হচ্ছে বাতাস থাকলে শব্দ বেশি করে। খালি কলসি বাজে বাজে বেশি, বুঝছেন না? ওই খালি কলসিতে যদি বাতাস থাকে তার কারণে হচ্ছে শব্দ বেশি করে। আমরা এখানে পারবো মানে হাইপার রেজোনেন্স পাবো এবং ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট। আপনাদের ক্লিনিক্যালি এটা দেখেই হচ্ছে এটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স কিনা এটা দেখতে হবে। তার সাইন সিনড্রোম দেখবেন এবং দুইটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন। তার হার্ট, তার হচ্ছে পারকাশন করে দেখবেন হাইপার রেজোনেন্স আছে কিনা, এবং তার হচ্ছে আপনি দেখবেন তার ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট না প্রেজেন্ট। এবং টেনশন নিউমোথোরাক্স একটা ইমার্জেন্সি কন্ডিশন সিচুয়েশন, যেখানে হচ্ছে আপনি পেশেন্টকে ইনভেস্টিগেশন করে কনফার্ম হতে পাঠাতে পারবেন না, কারণ ইনভেস্টিগেশন করতে যদি পাঠান তাহলে পেশেন্ট মারা যাবে। তো আমাদেরকে হচ্ছে তাড়াতাড়ি মেজর নিতে হবে। দেখেন এখানে হচ্ছে বাতাস আছে, বাতাস অনেক বেশি হয়ে গেছে, ঠিক না? এখন এর এনভায়রনমেন্টের থেকে এখানে হচ্ছে বাতাসের প্রেশার বেশি। তো আমরা যদি এখানে একটা নিয়ম আছে, আমরা বলি নিডেল থোরাকোস্টমি। এটা কেমনে করা হয়? এটা হচ্ছে আমাদের আমরা তো জানি যে আমাদের এটা হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল। তো এখান থেকে যদি আমরা মাপি, এটা হচ্ছে আপনার সেকেন্ড রিপ, আর সেকেন্ড রিপের পরে হচ্ছে এটা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। আমরা এখানে মিড ক্লেভিকল, আমাদের ক্লেভিকল আছে না, মিড ক্লেভিকুলার লাইন বরাবর আমরা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা একটা নিডেল নিব। নিডেল নিয়ে হচ্ছে এটা আমরা ঢুকিয়ে দিতে পারি। যদি ঢুকিয়ে দিই তাহলে দেখব ভিতরে যে বাতাস ছিল ওটার প্রেশার আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে বেশি, তার কারণে ভিতরের বাতাসটা হচ্ছে আমাদের নিডেল দ্বারা বেরিয়ে আসবে। মনে রাখবেন নিডেল থোরাকোস্টমিতে আমাদের প্রেশার যেটা হচ্ছে মানে বেরোয়ার ফলে অ্যাটমসফিয়ারিক প্রেশারের সমান সমান হয়ে যায়, ঠিক আছে? কিন্তু একেবারে কিন্তু এটা ফাইনাল ট্রিটমেন্ট, এটা হচ্ছে ইমিডিয়েটলি তার মানে জীবন বাঁচানো। নিডেল থোরাকোস্টমি আপনি কি নিডেল ইউজ করবেন? দেখেন বলছে 14 গজ এনজিও ক্যাথেটার। আমরা মূলত আমাদের হসপিটালগুলোতে যেটা করে থাকি এটা হচ্ছে বিটি নিডেল, যেটা বলি ব্লাড ট্রান্সফিউশনের জন্য যে নিডেলগুলো ইউজ করা হয়। আপনি দেখবেন লাল রঙের কিছু নিডেল আছে 14 গজের মতো, বা হ্যাঁ 14 গজই। তো ওই নিডেলগুলো আমরা ইউজ করি, কারণ ওই নিডেলগুলো একটু মোটা থাকে এবং এটা হচ্ছে মানে বাতাসটা তাড়াতাড়ি বের হয়। নিডেল থোরাকোস্টমি যদি আমরা করে ফেলি, বলছে নিডেল ডিকম্প্রেশন বা নিডেল থোরাকোস্টমি, এটা করে হচ্ছে আমরা পেশেন্টের লাইফটাকে বাঁচাতে পারি। বর্তমানে বইগুলোতে মানে হচ্ছে সার্জারি বইয়ে বিশেষ করে বেইলি ল্যাবে হচ্ছে ওই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস না বলে সবগুলাতেই বলা হয়েছে সেফটি ট্রায়াঙ্গেলে হচ্ছে চেষ্টা করার জন্য। সেফটি ট্রায়াঙ্গেল কি এটা আমরা আপাতত জানতেছি না, অর্থাৎ বলি ফেলি। সেফটি ট্রায়াঙ্গেল হচ্ছে এটা হচ্ছে আপনার পেক্টোরালিস মেজর মাসেলের হচ্ছে আপনার ল্যাটারাল বর্ডার, আর এটা হচ্ছে আপনার লেডিসমাস ডোরসির হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, আর নিচে হচ্ছে এটা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ঠিক আছে? এটা হচ্ছে লেডিসমাস ডোরসি আর এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। তো এটা হচ্ছে আপনার এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যে কোনো জায়গায় হচ্ছে আমরা ইন্টারথোরাসিক টিউব দিতে পারি এবং হচ্ছে নিডেল থোরাকোস্টমি করতে পারি। কেউ যদি হচ্ছে চেস্টে ব্লান্ট ট্রমার শিকার হয়, তখন তার কিন্তু হচ্ছে এই 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 টেনশন নিউমোথোরাক্স হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং কারো যদি শ্বাসকষ্ট হয়, আপনি দেখেন তার চোখ মুখ নীল হয়ে যাচ্ছে, সাইনোসিস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তার কি টেনশন নিউমোথোরাক্স হলো কি না। তখন সে বলবি তার বুক ব্যথা হচ্ছে। অনেক সময় হচ্ছে গাছ থেকে পড়ে গিয়ে মানুষের এরকম হতে পারে, অ্যাক্সিডেন্টও এরকম হতে পারে। তো এটা যে খুব একটা আনকমন এরকম কিন্তু না। তারপর সার্কুলেশন কন্ট্রোল এবং হেমোরেজ, এটা তো আপনারা হচ্ছে তার এনিমিয়া দেখবেন, তার টেম্পারেচার পালস দেখবেন, বিপি দেখবেন, ইউরিন আউটপুট দেখবেন, এগুলো দেখে আপনার সার্কুলেশন হেমোরেজ দেখবেন। তো মেইনলি হচ্ছে তার অ্যাক্টিভ হেমোরেজটা বন্ধ করা হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? তো এইগুলো তো হচ্ছে সবগুলো তো আর আপনার হাতে না। আপনি তো হচ্ছে হসপিটালে পাঠিয়ে দিবেন বা হসপিটালে থাকবেন যখন, তখন হচ্ছে তার হচ্ছে সবসময় তার যে ভাইটালসগুলো আমার মনিটর করতে হবে, তার পালস রেট, বিপি, তারপর রেসপিরেটরি রেট, ঠিক আছে? সবগুলো হচ্ছে আমার দেখতে হবে সব কিছু ভাইটালগুলো নর্মাল আছে কিনা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন সার্কুলেটরি হেমোরেজ আর কী কী আছে এখানে আপাতত কিছু আমরা জানতেছি না। এখানে হচ্ছে আমরা ফ্র্যাকচার অফ ব্লাড লস, কোন ফ্র্যাকচারে কতটুকু ব্লাড লস হয় এটা আমাদের একটু মনে রাখতে হবে। অন্যান্য হাত পা ভাঙার থেকে দুইটা ভাঙা হচ্ছে বেশি খারাপ। একটা মনে রাখবেন পেলভিক ফ্র্যাকচার এবং ফিমার ফ্র্যাকচার। ফিমার ফ্র্যাকচার কিন্তু বয়স্ক মানুষের অনেক বেশি হয় এবং মূলত সবই যে ফিমার ফ্র্যাকচারের হারটা অনেক বেশি, এবং একটা ফিমার ফ্র্যাকচারে বলা হয় প্রায় যদি ফ্র্যাকচার নেক অফ ফিমার হয়
প্রায় 1500 থেকে 2000 ml ব্লাড তার হচ্ছে লস হয়, যেটা কিন্তু আমরা বুঝিও না। রুগী দেখবো স্টেবল, তার হচ্ছে আম, পা ভাঙছে, আমরা আমরা হচ্ছে নড়তে পারবো না এটা বুঝবো, কিন্তু পেশেন্ট দেখবো স্টেবল, কিন্তু দেখবো আমাদের মাথায় রাখতে হবে যে তার কিন্তু অনেক বেশি পরিমাণ ব্লাড লস আছে। তো এই জন্য হচ্ছে পেশেন্ট ভর্তি হওয়ার সাথে সাথে আমাকে ব্লাড লস এবং সেজন্য শকে চলে না যায় এই ব্যবস্থা মেজর নিতে হবে। এখানে বলছে, এখানে হচ্ছে আমরা তার হচ্ছে সার্কুলেশন মেনটেন করার জন্য সে যদি শকে চলে যায় দেখি আমরা প্রথমে তাকে ফ্লুইড দেবো, ক্রিস্টালয়েড ফ্লুইড দেবো। আমরা নর্মাল স্যালাইন দিয়ে শুরু করতে পারি অথবা হার্টম্যান সলিউশন দিয়ে শুরু করতে পারি। এবং আমরা পেশেন্টকে হচ্ছে আইবি ক্যানুলা করব এবং দুইটা করব, দুই হাতে দুইটা করব, দুইটা হোয়াইটবোর্ড ক্যানুলা করব। তার ক্যানুলা করার পর তার ব্লাড নিব, ব্লাড নিয়ে হচ্ছে আমরা ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাবো, যেহেতু আমরা রক্তের গ্রুপ জানি না। এরপর আমরা ফ্লুইড দেওয়া শুরু করব এবং আমরা যেটা করি, যদি হচ্ছে ফ্লুইড চ্যালেঞ্জ দিই, ঠিক আছে, এটাকে আমরা ফ্লুইড চ্যালেঞ্জ। ফ্লুইড চ্যালেঞ্জ মানে হচ্ছে প্রায় 500 ml বা 1 লিটারের মতো ফ্লুইড আমরা পেশেন্ট যদি শকে থাকে ডাইরেক্ট দিয়ে দিই, ঠিক আছে, রানিং দিয়ে দিই। রানিং দেওয়ার পরে দেখবো পেশেন্টের অবস্থার উন্নতি হয় কি না। যদি অবস্থার উন্নতি হয় তাহলে আমরা বলবো রেসপন্ডার। যদি অবস্থার উন্নতি না হয়, হ্যাঁ, যদি আচ্ছা খারাপ অবস্থায় চলে যায় তাহলে বলবো আমরা নন রেসপন্ডার। আর কিছু কিছু পেশেন্ট আছে আপনার ফ্লুইড দেওয়ার পর কিছুক্ষণের জন্য সে স্টেবল হয়, এরপর আবার আস্তে আস্তে খারাপ হতে থাকে, এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট রেসপন্ডার। এগুলো কজ আছে, আমরা হ্যামোরেজে এগুলো আসলে জানতে পারবো, কিন্তু এখন আপাতত আমরা এতটুকুই মনে রাখবো যে আমরা পেশেন্ট শকে চলে গেলে তার রক্তক্ষরণ নয়, আমাকে প্রথমে ফ্লুইড দিতে হবে এবং ফ্লুইডের পরে তার যদি ব্লাড দরকার হয় আমরা তার হেমাটোক্রিট দেখে আমরা হচ্ছে তার ব্লাড দিব। একটা জিনিস মনে রাখেন যে হচ্ছে একিউট ব্লিডিংয়ে, যখন হচ্ছে একিউট ব্লিডিং হয় তখন কিন্তু আপনি চাইলেই তার যদি সিবিসি করেন হিমোগ্লোবিন দেখে কিন্তু আপনি বুঝবেন না তার একিউট ব্লিডিং হয়েছে কিনা, কারণ তার ধরেন এক হাত থেকে রক্ত গেছে, ঠিক আছে, কিন্তু আরেক হাত থেকে আপনি ব্লাড নিছেন, তো ওইখানে তো হিমোগ্লোবিনের কোনো চেঞ্জ হয় নাই, কারণ আমাদের যে ওই রক্তকণিকাগুলো আছে হিমোগ্লোবিনগুলো হয়েছে, এটা তো ডাইলেশন হয় নাই, ঠিক আছে। তো তখন আমরা দেখব হেমাটোক্রিট, আমরা দেখব যে রক্তের ঘনত্ব কতটুকু আছে, ঠিক আছে, হেমাটোক্রিটের পরিমাণ দেখব, হেমাটোক্রিটের পরিমাণ বাইরে গেছে, যদি হেমাটোক্রিটের পরিমাণ বাইরে যায় তখন হচ্ছে আমরা ওই অনুযায়ী হচ্ছে ব্লাড বা হচ্ছে ফ্লুইড দেব। আচ্ছা, এখানে আপাতত আমরা আর কিছু জানবো না, এখানে আমাদের ভিডিওটা একটু শর্ট করতেছে কি বুঝছেন, মানে যেন ইজিলি বুঝাইতে পারি, কারণ অনেক টপিক তো, সবগুলো টপিক সম্পর্কে যদি একটু আপনি মানে মাথা ঠান্ডা করে মনে বুঝেন তাহলে হচ্ছে আপনার এগুলো রিফ্লেক্সে চলে আসবে, এগুলো আপনি ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন। কারণ ডাইরেক্ট আপনাকে ডালা করে যদি বলে দিই যে আপনি এটা করেন, ওইটা এটা হলে এটা করেন, এটা হলে এটা করেন, আপনার মনে থাকবে না, ভুলে যাবেন। বলছে ডিসেবিলিটি এবং নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এখন একটা পেশেন্ট ধরেন আনকনসিয়াস হয়ে আছে, ঠিক আছে, বা তার কনসিয়াসনেস দেখার জন্য আমরা কি করব, এটা হচ্ছে আপনার ডি, ঠিক আছে, আমরা তখন এ বি সি পড়লাম, এখন ডি। ডিতে আমরা হচ্ছে আমরা এবিপিইউ দ্বারা হচ্ছে আমাদের কাছে আমরা একেবারে ফিল্ডে এবিপিইউ দ্বারা হচ্ছে আমরা দেখে থাকি। যেমন হচ্ছে দেখলেন যে পেশেন্ট অ্যালার্ট, আপনার সাথে কথা বলতেছে, ঠিক আছে, তাহলে তো পেশেন্ট অ্যালার্ট, সচেতন আছে। বা ধরেন পেশেন্ট মানে অচেতন অবস্থায় আছে, আপনি ডাক দিলেন, আপনার কথা শুনলো, আপনার সাথে কথা বললো, তখন এটা হচ্ছে বি ভয়েস। পি হচ্ছে সে এই অবস্থায় আছে যে তার তার সে ডাকেও শুনতেছে না, তাকে আপনি পিন দিলেন, আপনি ঠিক আছে ডাক দিলেন, ট্যাপ করলেন বা হচ্ছে গুঁতা দিলেন, তখন যদি আপনি উঁ শব্দ করে তখন বুঝলেন যে সে হচ্ছে পেইনের প্রতি রেসপন্স করতেছে, তার মানে তার হচ্ছে আস্তে আস্তে এটা কিন্তু ডাউনের দিকে, ঠিক না। এরপর হচ্ছে আনরেসপন্সিভনেস, দেখলেন পেশেন্টের গুতাইলেও কিছু হয় না, ডাকলেও কিছু হয় না, তো তখন হচ্ছে পেশেন্ট এবিপিইউ বা আনরেসপন্সিভনেসে রেসপন্সিভে চলে যাবে বা হচ্ছে আনকনসিয়াসনেস হিসেবে আমরা ধরে নিব। তাহলে আমরা মূলত এইভাবেই করবো। আরেকটা আমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে পারি, যেটা হচ্ছে জিসিএস স্কেল বলা হয়। জেসিএস স্কেল হচ্ছে পাপুলারি রাইট রিয়াকশন দেখে হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারি, আমাদের তো যে পড়ছিলাম যে ট্রায়াজে প্রথমে যে ব্ল্যাক যেটা ডেথ বা আনসালভেজেবল, তো এটা তো আমাদের মৃত্যু নিশ্চিত করতে হবে, ঠিক না, ওইটা আমরা কেমনে করবো, তার জিসিএস দেখতে পারি, আমরা তার পিউপিল রিয়াকশন দেখতে পারি, তার লিম মুভমেন্ট দেখতে পারি। জিসিএস যে জিনিসটা হচ্ছে গ্লাসগো কোমা স্কেল, এটা তো হচ্ছে আমরা হচ্ছে মানে একটু রাখছি, একটু আপনাদেরকে সহজে একটু বলে ফেলি। জিসিএস হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা একটা মানে স্কোর, যেটা দ্বারা হচ্ছে আমরা নিউরোলজিক্যাল স্টেটাস দেখি থাকি রোগীর। আর এখানে হচ্ছে আপনার তিনটা প্যারামিটার আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে বি দিয়ে বারবাল এবং একটা হচ্ছে আপনার মোটর রেসপন্স। তো আমরা এটা ইভিএম দ্বারা মনে রাখতে পারি, ইলেকট্রিভ ভোটিং মেশিন যেটা ইভিএম মনে রাখতে পারি। মনে রাখবেন যে আয়ে পয়েন্ট হচ্ছে আপনার 4, 4, 5, 6,
ঠিক আছে, ভার্বালে 5 এবং মোটরে হচ্ছে 6, এই সবগুলো মিলে হচ্ছে মোট 15। এর মধ্যে যদি 8-এর নিচে যায় তার মানে সে কোমা, তার আইসিইউ লাগবে। এবং 8 থেকে 9 পর্যন্ত, সরি 8 থেকে খুব সম্ভবত 8 থেকে মানে 9-এর নিচে যেগুলো আছে, 9 থেকে হচ্ছে 13 পর্যন্ত হচ্ছে আপনার হচ্ছে পেশেন্টটাকে আমরা হচ্ছে সিভিয়ার বলবো। এবং 13-র বেশি 14 আর 15 হচ্ছে আপনার হচ্ছে মানে মোটামুটি চলে। 15 তো খুবই ভালো, আর হচ্ছে অ্যাভারেজ। আর এটাতে হচ্ছে সিভিয়ার, এবং 8-এর পরে গেলে তো এটা কোমাতে চলে গেল পেশেন্টটা, তাকে হচ্ছে আমার করতে হবে, আইসিইউতে ম্যানেজ করতে হবে। দেখেন এখানে বলছে যে আমরা কীভাবে দেখি এটি একটু সংক্ষেপে বলে ফেলি। এখানে আমরা জানলাম যে এটার হচ্ছে বেস্ট রেসপন্স হচ্ছে 15, এবং হচ্ছে টোটালি আনরেসপন্সিভ থাকলে হচ্ছে মানে এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে জিসিএস কি কখনো 0 হতে পারে? উত্তর হলো না। কারণ আমরা যদি নো রেসপন্সও দেখি, প্রত্যেকটা নো রেসপন্সে আছে 1 পয়েন্ট করে, তো 1 পয়েন্ট যদি যোগ করি তাহলে 3টা থেকে 3 পয়েন্ট আসে, তাহলে লাস্ট হচ্ছে 3, মানে একটা মৃত পেশেন্টের জিসিএসও 3 হবে। ঠিক আছে, তো আমরা যদি আই ওপেনিং দেখি, আমরা যদি আই থেকে দেখি, আমরা বলবো যে আপনি মানে তার চোখ যদি মানে না খুলে তাহলে তো আমরা বলবো 1। সে যদি স্পন্টেনিয়াসলি চোখ খুলে ফেলে তাইলে আমরা বলবো 4। তাকে যদি আমরা হচ্ছে ভার্বাল স্টিমুলাই দিই, ডাক দিই, তখন যদি খুলে তাহলে তার পয়েন্ট 3। এবং সে যদি হচ্ছে পেন দিলে খুলে তখন হচ্ছে 2। এরকম 1 2 3 4 সবগুলোতে হচ্ছে এরকম নো রেসপন্স, তারপর হচ্ছে স্পন্টেনিয়াসলি খুলবে, 2 সাউন্ড 2 পেন। একইভাবে আমাদের ভার্বাল রেসপন্স বা হচ্ছে কথা বলার রেসপন্স, যদি কোনো রেসপন্স না করে 1, যদি হচ্ছে উল্টাপাল্টা কথা বলে, যেরকম ই উল্টাপাল্টা কথা বলে তখন বলবো 2। তাকে একটা প্রশ্ন করার পর সে যদি হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বলে, যেমন আপনি প্রশ্ন করলেন আপনার বাড়ি কই, ঠিক আছে, সে বললো ক্রিকেট, হোটেল, এগুলো হচ্ছে আপনার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। বা আপনি কোথায় আছেন যদি এরকম প্রশ্ন করে, হোটেল তো আর ভালো উত্তর হয়ে গেল, ক্রিকেট বা বল বা এমন কিছু বললো যেটা আপনার প্রশ্নের সাথে কোনো মিল নাই, তখন বলবো 3। এমন প্রশ্ন করা হইলো যাতে সে কনফিউজড, ঠিক আছে, সে পুরোপুরি একটা লাইন বলতে পারে কিন্তু উল্টাপাল্টা মানে কনফিউশনে বলতেছে যে আপনি কোথায় আছেন, হ্যাঁ সে বলবে হাসপাতালে আসি, কই আসি, এটা এরকম করতে থাকবে। এরকম যদি করতে থাকে তাহলে বলবো আমরা 4। আর যদি ওয়েল ওরিয়েন্টেড থাকে, তাকে যদি আপনি কোথায় কই আছেন, হসপিটালে আসি, 5। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে যদি প্রশ্ন করার পরে সঠিক উত্তর দেয় 5, উল্টাপাল্টা উত্তর দিলে 4, উত্তর যদি উল্টাপাল্টা ওয়ার্ড দেয় তখন বলবো 3, গাইগুই শব্দ করলে 2 এবং শব্দ না করলে 1। মোটর রেসপন্স কি? মোটর রেসপন্স হচ্ছে যদি হচ্ছে আপনি এর একই রকমভাবে যদি কোনো রেসপন্স না করে 1, যদি আপনার কথা শুনে হাত পা নাড়িতে পারে তখন আমরা বলবো যে হচ্ছে 6, যদি হচ্ছে এটা না করতে পারে তখন আমরা তাকে ব্যথা দিব, পেন দিব। পেন দেওয়ার পর যে জায়গাতে পেন দিব সেই জায়গাতে যদি সে হাত নিয়ে যাইতে পারে, কারণ আমরা যে জায়গায় মশা কামড়ে সেখানে আমরা হাত নিয়ে যাই না, তো এরকম যদি সে ওই জায়গায় পেন নিয়ে যেতে হাত নিয়ে যেতে পারে তখন বলবো 5। এখন হাত নিয়ে যেতে পারলো না, সে তার বডিটাকেই মানে মানে হাত তো নিতে পারতেছে না, সে তার বডিটাকে যদি হচ্ছে ওই আপনার পেন স্টিমুলাই থেকে সরায় ফেলে, ধরেন আপনি চিমটি দিতেছেন, তার বডিটাকেই সরায় ফেললো, যে আপনার হাত থেকে সরাই নিল, তখন আমরা দিব 4। আরেকটা হচ্ছে ফ্লেকশন, সে হচ্ছে কিছুই করতে পারতেছে না, শুধু হাতটা একটু ফ্লেকশন, হাতটা বুকের কাছে আইন না সরাই দিতেছে, কিন্তু সে করতে পারতেছে না, আপনার পেন স্টিমুলাস থেকে নিজেকে সেভ করতে পারতেছে না। আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল এক্সটেনশন, যেটা সবচেয়ে খারাপ, যেটা আমরা বলবো যে হচ্ছে সে হচ্ছে হাতটা ওই বুকের কাছেও নিতে পারতেছে না, জাস্ট একটু মানে হাতটা একটু তুলেই ফেলে দিচ্ছে, আর নো রেসপন্স তো আপনার দেখলেনি 1। তো এগুলো হচ্ছে মানে 1 2বার পড়লে আপনার হচ্ছে মুখস্থ হয়ে যাবে, বা হচ্ছে মনে মনে রাখবেন, দেখবে একটু না পড়লে তো মনে থাকবে না। আর এক্সপোজার টু এনভায়রনমেন্টাল কন্ট্রোলের মধ্যে আমরা অনেক কিছু পড়ার মধ্যে এটা মনে রাখবেন, অ্যাভয়েড হাইপোথার্মিয়া। ধরেন একটা পেশেন্টের অলরেডি অনেক ব্লিডিং হয়েছে, তো সে তো অলরেডি তার ব্লাড আমরা জানি আমাদের টেম্পারেচার কন্ট্রোল করে, তো আমাদের তার টেম্পারেচার অলরেডি কমে গেছে। এখন তাকে যদি আপনি ওই ঠান্ডা পরিবেশের মধ্যে আবার যদি আপনার পুরো শরীরে যত কাপড় সব সরাই দেন, তখন তো এটা সে হাইপোথার্মিয়ার দিকে যাবে। এর জন্য নিয়ম হচ্ছে যে আপনি যেই সাইড যদি দেখতে চান ফুল বডি, তখন হচ্ছে যেই সাইড এক্সপোজ করবেন, এটা এক্সপোজ করার পর দেখে আবার ডেকে দেবেন, এরপর আবার অন্য সাইডে যায় আবার এক্সপোজ করবেন, আবার দেখবেন, আবার ডেকে দেবেন।
তারপর হচ্ছে এই যে বলছে ইউ ক্যান নট ট্রিট হোয়াট ইউ ডোন্ট ফাইন্ড, ইফ ইউ ডোন্ট লুক ইউ ওন্ট সি। মানে আমাদের পেশেন্টকে দেখতে হবে, ডাইনে বামে ঘুরে দেখতে হবে, কিন্তু তার স্পাইনেরটা খেয়াল রাখতে হবে। তার স্পাইন ইঞ্জুরি থাকলে কিন্তু আবার এভাবে আমরা ঘুরে ফেলতে পারি না। যেমন বলছে যে অলওয়েজ ইন্সপেক্ট দ্য ব্যাক। আমরা এরকম পেশেন্ট যদি হচ্ছে চিতে হয়ে থাকে, আমরা কিন্তু তার হচ্ছে আমরা মানে ব্যাকে এরকম কোনো উন থাকলে আমরা মিস করে যেতে পারি। আমাদের ব্যাকটা ইন্সপেক্ট করতে হবে। আচ্ছা, এখানে একটা লিখছি লগ রোল মেথড। লগ রোল মেথড হচ্ছে কীভাবে হচ্ছে একটা একটা পেশেন্টকে মুভ করতে হয়। দেখেন, একটা পেশেন্টকে মুভ করার হচ্ছে মেন সিস্টেম হচ্ছে যদি আনকনশিয়াস থাকে বা ট্রমাটাইজ পেশেন্ট থাকে তাহলে হচ্ছে আমরা 2-3 জন মিলে মুভ করব। দেখেন, এটা বলছে যে টিম লিডার মাথার কাছে থাকবে এবং তার মাথাটার হেড এবং নেকটাকে প্রোটেকশন দিবে। ঠিক আছে। আর 2-3 জন মিলে হচ্ছে তার একজন, আসলে 3 জন, একজন হচ্ছে তার ওই মানে ওই চেস্টের দিকে ধরবে, একজন তার কোমরে ধরবে, একজন পায়ের দিকে ধরবে। 3 জন ধরে তাকে উল্টায় দিবে এবং হচ্ছে তার হচ্ছে মানে পিছনে হার্ডবোর্ড যদি কেউ থাকে এটাকে মেনটেন করবে একজন। ঠিক আছে। তার মানে যে এটা আপনি দেখতে পারেন যে লগ রোল মেথডে স্টেপ 1 স্টেপ 2 যে মাথাটা ধরে রাখছে, এখানে হচ্ছে সে হচ্ছে আপনার এখানে ধরছে, একজন কোমরে ধরছে, একজন পায়ে ধরছে, এরপর সে এভাবে করে মানে এভাবে বলবে 3 জন 1 2 3 বলার পর সবাই একসাথে হচ্ছে পেশেন্টটাকে উল্টায় ব্যাগ দেখবে, ব্যাগ দেখার পর আবার তাকে জায়গা মতো নিয়ে এরকমভাবে বেঁধে দিবে বা হচ্ছে এরকমভাবে ফিক্স করবে যেন সে নড়তে না পারে। এরপর ওই ব্যাগটাকে নিয়ে অ্যাম্বুলেন্সে যাবে বা হচ্ছে যে জায়গায় যাওয়া দরকার যাবে। প্রাইমারি সার্ভে অ্যাডজুভেন্টসে অনেক কিছু আছে, যেমন আপনার প্রাইমারি সার্ভে যেমন আপনি যদি ব্লাড প্রেশার দেখছেন, আপনার বিপি মেশিন লাগবে। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার পালস অক্সিমিটার লাগবে। ঠিক আছে। ইমিউন আউটপুট দেখার জন্য হচ্ছে ক্যাথেটার করতে হবে, ভাইটালস, ইসিজি, এগুলো কিছু অ্যাডজুভেন্টস আছে যেগুলো হচ্ছে এখন আমাদের দেশে একটা ফিল্ডে নিয়ে যা দেখা সম্ভব না। কিছু অ্যাম্বুলেন্সে দেখা যাইতে পারে এবং হচ্ছে আপনি হচ্ছে হসপিটালে দেখতে পারেন। নট ইন ট্রমাতে হচ্ছে কি করা যাবে না। এখানে একটা বলছে যে কিছু জিনিস যদি ঢুকে যায়, ধরেন কারো গুলি লাগলো বা কারোকে স্ট্যাপ করলো, তো ওই যেটা ঢুকে আছে এটাকে আমরা বের করতে চাবো না, কারণ এটা বের করতে গেলে তার ব্লিডিংয়ের পরিমাণটা আরও বেশি হবে। যতটুকু না ঢুকার কারণে যতটুকু ব্লিডিং হয়েছে তার ব্লিডিংয়ের পরিমাণ আরও বেশি হবে। তো আমরা এটা যাবো না, আমরা বের করবো কিন্তু এটা ওটিতে নিয়ে যেয়ে। তারপর নেভার ট্রাই টু পুট ইন্টেস্টিনাল লুজ ব্যাঙ্ক ইন্টু অ্যাবডোমেন। ধরেন পেটের মধ্যে চাকু দিয়া তার হচ্ছে পেটে নাড়িবুড়ি বের করে দিছে, তো নাড়িবুড়ি আবার আমরা পেটে ঢুকাবো না, কারণ ওই যেটা বাইরে ছিল ইন্টেস্টিনাল লুপস ওটা হচ্ছে ইনফেকশনের শিকার হয়েছে, ওটা হয়তো ওটিতে করে আমরা অতটুকু লোভ ফেলে দিয়ে বাকিটুকু আমরা জোড়া লাগাতে পারবো, কিন্তু এটা যদি আবার ঢুকে দিই আমরা পুরো পেট জুড়ে ইনফেকশনটা ছড়ায় যাবে। বলছে নাক দিয়ে হচ্ছে আমরা কোনো ড্রাগ দেবো না বা হচ্ছে কিছু দেবো না যদি ভেজাল স্কালের ইনজুরি আমরা ধারণা করে থাকি। সেকেন্ডারি সার্ভে হচ্ছে যখন আপনি পেশেন্টটাকে প্রাইমারি সার্ভে করে ফেলবেন, পেশেন্টকে রিসাসিটেশন করে ফেলছেন, মানে পেশেন্ট এখন স্টেবল আছে, পেশেন্টের ইনভেস্টিগেশন করছেন, এখন হচ্ছে আপনি যাবেন পেশেন্টের ফুল হিস্ট্রি নেবেন, একেবারে নাম কি, কেমনে হচ্ছে কাজ হয়েছে, কি কেমনে ব্যথা পাইলো, ফিজিক্যাল এক্সামিনেশন, হেড টু টু এক্সামিনেশন, মানে আমরা জেনারেল এক্সামিনেশন যেমন করি ফুল জেনারেল এক্সামিনেশন করবো। আর কী অসুবিধা ছিল, ধরেন কারো হচ্ছে আঙ্গুল ভেঙে গেছে, ওইটা তো আর আমরা মেজর ট্রমাতে আমরা গুরুত্ব দিই নাই, ঠিক না? এখন তার এই আঙ্গুল দেখবো, আঙ্গুলের হাড় ভাঙছে কিনা, ঠিক হইবে কিনা, তো এগুলো হচ্ছে আমরা সেকেন্ডারি সার্ভেতে করব। ঠিক আছে। পেশেন্ট যখন স্টেবল থাকবে তখন, এরপর পেশেন্ট স্টেবল হওয়ার পর আমি বলছি এখানে আমরা হিস্ট্রি নেই, অ্যাম্পেল হিস্ট্রি নেই। ঠিক আছে। হিস্ট্রিটা মূলত অ্যাম্পেল হিস্ট্রি বলি। অ্যাম্পেল হিস্ট্রি এ দ্বারা হচ্ছে আমরা অ্যালার্জির হিস্ট্রি নেই, তার কোনো কিছুতে অ্যালার্জি আছে কিনা, তার মেডিকেশনের নেই, সে মেডিকেশনের মধ্যে মেনলি অ্যাসপিরিন জাতীয় বা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় যে ড্রাগগুলো সেগুলো হিস্ট্রি নিতে হয়, কারণ তার যদি হচ্ছে অপারেশন দরকার হয় তখন তো তাকে হচ্ছে মানে ব্লিডিংয়ের সম্ভাবনা বেড়ে যায় যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খায়। পাস্ট মেডিকেল হিস্ট্রি, আগে কোনো হচ্ছে অপারেশন বা হচ্ছে ব্রোঙ্কিয়াল অ্যাজমা টাইপ এমন কোনো ডিজ আছে কিনা যা তার হচ্ছে কোমরবিডিটি কন্ডিশনকে বাড়ায় দেয়, মানে তার মরবিডিটিকে যদি বাড়ায় দেয় এরকম কোনো কন্ডিশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা। তারপর লাস্ট মিল, সে কখন খাইছে, কী খাইছে, এটা ইম্পর্টেন্ট, কারণ অপারেশনের আগে আমরা জানি 8 ঘন্টার মতো প্রায় না খেয়ে থাকতে হয়। তাহলে সে যদি হচ্ছে এখন 8 ঘন্টার আগে অপারেশন লাগে তাহলে হচ্ছে আমাদের একটা বিকল্প ব্যবস্থা, তার পেট খালি করার ব্যবস্থা করতে হবে। তো এটা এই জন্য আমরা লাস্ট মিল হিস্ট্রি নিই এবং ইভেন্ট সারাউন্ডিং, এরপর আমরা দেখি যে কেমনে হয়েছিল, কীভাবে হয়েছিল, এটা আমরা দেখবো আর কি। সেকেন্ডারি সার্ভিসেও আমরা কিছু টেস্ট করি, যেমন সিটি স্ক্যান করতে পারি, এক্স রে করতে পারি, ফুল বডি এক্স রে, তারপরে হচ্ছে আমরা এন্ডোস্কোপি করে দেখতে পারি, আলট্রাসাউন্ড করতে পারি, এগুলো করতে পারি। এরপর আমরা সব
যখন দেখব তার এই সমস্যা, তখন হচ্ছে আমরা ডেফিনিটিভ কেয়ার দেবো। তার যে সমস্যা সবগুলোর সমাধান করে দেবো আস্তে আস্তে, যখন সে আবার সুস্থ হওয়া শুরু করবে, ঠিক আছে। অথবা যদি দেখি যে তার অবস্থা স্টেবল হচ্ছেই না, তখন আইসিইউতে পাঠিয়ে দেবো, ট্রান্সফার করে দেবো। এখানে প্রাইমারি সার্ভের আন্ডারে আপনার আপনার হচ্ছে ডিসিআর পরে, ড্যামেজ কন্ট্রোল, ডিসেসিটেশন, ড্যামেজ কন্ট্রোল সার্জারি, এগুলো পরে। তো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না। টারশিয়ারি সার্ভে বলছে, টারশিয়ারি হচ্ছে আপনার হচ্ছে পেশেন্ট ধরেন হচ্ছে আন্ডারসেন্স থাকলো, তখন হচ্ছে কোনো মাইনর ইঞ্জুরি আমরা মিস করে গেলাম কি না, যেটা বলছিলাম স্ক্যাপুলা, রোটার কাফ টিয়ার, মানে ছোটো ছোটো ইঞ্জুরি, ঠিক আছে। ওই ধরনের ইঞ্জুরি যদি আমরা দেখার জন্য আমরা টারশিয়ারি সার্ভে করে থাকি। এবং আপনি মনে রাখবেন টারশিয়ারি সার্ভে সবার করা হয় না, ঠিক আছে। যদি আনরেসপন্সিভ পেশেন্ট থাকে, তখন সে যদি বলতে না পারে, হ্যাঁ, যার হাতে সমস্যা সে তো বলতেই পারবে যদি স্টেবল হয়ে যায়। যদি বলতে না পারে, তখন আমরা আবার চেক করবো আর কি। ড্যামেজ কন্ট্রোল সার্জারি আমরা আপাতত এখন আলোচনা করব না। ড্যামেজ কন্ট্রোল সার্জারি মানে হচ্ছে তার যান বাঁচাতে যদি আমার ইমিডিয়েট সার্জারি দরকার হয়, ইমিডিয়েট সার্জারি করবো, এটাই হচ্ছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি। তার যে অ্যাবডোমিনাল ট্রমা থাকে, ধরেন হচ্ছে লিভার থেকে ব্লিডিং হচ্ছে, আমরা কী করবো, আমরা তো পেটের উপরে চাপ দিব, আমরা তো হচ্ছে পেটের উপরে চাপ দিলে হবে না, তখন আমাদের সার্জারি করতে হবে। পেট কেটে আমরা ওই লিভারে হচ্ছে দরকার পড়লে আমরা হচ্ছে মপ বা গজ যেটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে চাপ দিয়ে আবার পেট বন্ধ করে চলে আসবো। 48 ঘন্টা পর আবার ওপেন করবো, ওপেন করে ওই মপটা করে সে যদি সুস্থ থাকে বা একটু যদি স্টেবল হয়, তখন আমরা লিভারটা হচ্ছে রিপেয়ার করবো। এটাকে আমরা ড্যামেজ কন্ট্রোল সার্জারি বলতেছি। এবং ড্যামেজ কন্ট্রোল সার্জারি আমাদের মাথায় রাখতে হবে প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমাদের করতে হবে যা করার। এবং আমাদের কাজ হচ্ছে যদি ব্লিডিং হয়, ব্লিডিংটা জাস্ট অফ করে চলে আসা, ডেফিনিটিভ সার্জারি না করা। আচ্ছা, এরপর যে বলছে যে পেশেন্ট সিলেকশন করতে হবে, কার দরকার, কন্ট্রোল অফ হেমোরেজ অ্যান্ড কন্টামিনেশন। তারপর হচ্ছে আমরা এই হেমোরেজ কন্ট্রোল করে আমরা আইসিইউতে পাঠিয়ে দেবো। আইসিইউতে যখন সে সুস্থ হবে, এরপর আমরা ডেফিনেটলি সার্জারি করবো 48 ঘন্টা পর। এরপর আমরা অ্যাবডোমেন আবার ক্লোজ করবো। আচ্ছা, আমরা গান শট ইঞ্জুরির কথা বলতেছিলাম। গান শট ইঞ্জুরিতে আপনার দুই ধরনের হচ্ছে মানে থাকে, বুলেট থাকে। একটা হচ্ছে আপনার বুলেট, একটা হচ্ছে পিলেট। এটা তো আপনারা যারা ফরেন্সিক পার্সন অলরেডি জানেন। বুলেট হচ্ছে এগুলা, মানে হচ্ছে এগুলো হচ্ছে বুলেট, ঠিক না। এগুলো হচ্ছে বুলেট আর এটা হচ্ছে শেল। এখানে এটা হচ্ছে শেল আর এগুলো হচ্ছে আপনার বুলেট। আর এখানে হচ্ছে ছোটো ছোটো লোহার যে বলগুলো, এগুলো হচ্ছে পিলেট। একটা শেলের মধ্যে অনেক অনেক পিলেট থাকে, এই জন্য আমরা হচ্ছে দেখি অনেক বেশি ইনজুরি একটা বন্দুকের গুলিতে হয়ে থাকে। আর বুলেট তো হচ্ছে একটা জায়গায় ইনজুরি করবে। দেখেন আমরা যদি গানশট ইনজুরি হয়, আমরা অলরেডি একটু বলছিলাম যে যদি কোথাও কিছু বিদ্ধ হয়ে থাকে, আমাদের মেন টার্গেট থাকে ব্লিডিংটাকে বন্ধ করা, ব্লিডিং যেন না হয়। ব্লিডিংটা বন্ধ করার পর দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাব। এবং আমরা যেটা বিদ্ধ হয়ে গেছে, ধরেন চাকু বা ছুরি হোক বা অথবা বুলেট হোক, সেটা আমরা বের করার চেষ্টা করব না, পরে ওটিতে নিয়ে পরে চেষ্টা করব। কারণ বের করতে গেলে তার অনেক বেশি ব্লিডিং হবে। গুলিতে যেটা হয়, ধরেন এখানে হচ্ছে তার হচ্ছে আহত হয়েছে, সেখানে প্রথমে সে প্রেশার দিয়ে ব্যান্ডেজ দিয়ে রাখছে, ঠিক আছে। প্রেশার ব্যান্ডেজের পর সে তার হচ্ছে ভাইটালস চেক করতেছে, যে হার্ট রেট, তারপরে ব্রিদিং, এগুলো চেক করতেছে। তারপর তাকে হচ্ছে ওই এটা হচ্ছে আপনার ব্যান্ডেজ করে দিচ্ছে। ব্যান্ডেজ করার পর সেটা হচ্ছে আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এখানে আপনার একটা জিনিস বলে রাখি যে গানশট ইঞ্জুরিতে যদি হচ্ছে কারো গানশট ইঞ্জুরি হয়, ধরেন এটা তার লেগ, এদিক দিয়ে হচ্ছে যদি ঢুকে বুলেট, দুদিক দিয়ে বেরিয়ে যায়, মনে রাখবেন যে যেদিক দিয়ে বেরিয়ে গেছে এদিক দিয়ে কিন্তু ব্লিডিংয়ের পরিমাণটা বেশি হবে, ঠিক আছে। ব্লিডিংয়ের পরিমাণটা এদিক দিয়ে হচ্ছে আপনার বেশি হবে। তাই আমাদের যেদিক দিয়ে গুলি ঢুকছে সেটা খেয়ালের পাশাপাশি যেদিক দিয়ে গুলি বেরিয়েছে ওইটার খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এটা পায়ের ক্ষেত্রে বুঝলাম, বডির অন্য জায়গায় হতে পারে। তখন হচ্ছে আমরা এটা হচ্ছে ব্যান্ডেজ করে দেব বা কাপড় দিয়ে চাপ দিয়ে বেঁধে দিব, বেঁধে হচ্ছে আমরা হসপিটালে নিয়ে যাবো যত তাড়াতাড়ি সম্ভব। আর দেখবেন আরেকটা জিনিস যে হচ্ছে যদি হচ্ছে এরকম হয় যে গুলিটা হচ্ছে ধরেন এখানে হচ্ছে আপনার মানে একটু গভীর গর্ত তৈরি করলো, ঠিক আছে, পায়ের উপর গভীর গর্ত তৈরি করলো, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা হচ্ছে আমাদের কাছে যদি গজ থাকে, স্টেরিল গজ, এই গজ আমরা হচ্ছে একটা একটা করে এটার ভিতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। ঢুকিয়ে চাপ দিয়ে রাখবো, মানে যেভাবেই হোক আমাদের এখানে প্রেশারটা মেনটেন করবো যেন হচ্ছে ব্লিডিং না হয়, ব্লিডিং যেন কম হয়, এটা আমাদের মেনটেন করতে হবে। তারপর টিয়ার গ্যাস নিয়ে আমরা একটু বলছিলাম। টিয়ার গ্যাসের হচ্ছে মেন যে বিষয়টা,
এটা হচ্ছে আপনার এক্সপোজারে যে হচ্ছে খুব একটা মানে চোখের পার্মানেন্ট ক্ষতি হয় বিষয়টা এমন না। আপনি যদি দীর্ঘ সময় ধরে এক্সপোজার করতে থাকেন, ধরেন 30 মিনিট 45 মিনিট আপনার টিয়ার গ্যাসের মধ্যে আছেন, দেন আপনার চোখে কর্নিয়াল স্কারিং এই টাইপের অসুবিধা হতে পারে। নর্মালি সিমটম কি আমরা দেখবো যে এক্সেসিভ টিয়ার হবে, তার আই লিড ক্লোজ করে ফেলবে, চোখে ঝাপসা দেখবে, চোখ চুলকাবে। বিশেষ করে যেটা হয় যে তার যে মানে এইসব অঞ্চল যে নাক মুখ, তার হচ্ছে চোখের নিচে কপাল ফোrehead এগুলোতে জ্বালা করে, ঠিক আছে। মানে টিয়ার গ্যাসের মেন রূপান্তর হচ্ছে জ্বালাময়ী কিছু উপাদান দ্বারা, কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়। কিছু কিছু মানে প্রাকৃতিক টিয়ার গ্যাস আছে যেগুলো হচ্ছে আপনার কী বলে মরিচ দ্বারা তৈরি করা হতো, মরিচ দিয়া, ঠিক আছে। কিছু মরিচ থেকে তৈরি করা হতো, এখন হচ্ছে কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়। তো টিয়ার গ্যাসের হচ্ছে মেন ট্রিটমেন্ট যেটা, এটা হচ্ছে আপনার আপনার যদি হচ্ছে টিয়ার গ্যাস আপনার বডিতে লাগে, আপনার ওই ড্রেস খুলে ফেলা এবং এটা ধুয়ে ফেলা, এবং মেন ট্রিটমেন্ট হচ্ছে আমি যেটা মনে করি পানি দেওয়া, অনেক বেশি পরিমাণ পানি দিয়ে আপনি চোখ ধরবেন। কারণ পানি দিলে হচ্ছে জায়গাটা ঠান্ডা ঠান্ডা লাগে, মজা লাগে, কিন্তু আপনাকে হচ্ছে এই জন্য কোনো কাপড় একটা ভিজায়া চোখের মধ্যে ধরে রাখলে চলবে না। আপনাকে মানে হচ্ছে কন্টিনিউয়াস পানি দিতে হবে, যেন ওই যে ওই গ্যাসের যে হচ্ছে এফেক্টটা বা কেমিক্যালগুলো যেন ধুয়ে চলে যায়। এরপর হচ্ছে আপনি বেশিক্ষণ ধরে আপনি হচ্ছে ই করতে পারেন, আপনি বেশিক্ষণ চাইলে হচ্ছে মানে ঠান্ডা কোল্ড কম্প্রেশন দিতে পারেন। আপনার চোখে যদি লেন্স পড়ে থাকে আপনি লেন্সটা খুলে ফেলবেন। এবং অনেকে হচ্ছে লাইম জুস, দুধ এগুলো ইউজ করে থাকে, ঠিক আছে। অনেকে যে আমরা যে মানে জলে তো অনেকে মনে করে যে আমরা জাল খাইলে, জাল কিছু খাওয়ার পরে দুধ খাইলে যদি জালটা কমে যায়, এরকম যে দুধ দিলে কোনো কাজ হয় কি না, আসলে এরকম কোনো কাজ হয় না। অনেক জায়গায় হচ্ছে এরকম মানুষ ইউজ করে কি, ওই আমরা যে অ্যান্টাসিড খাই না ওষুধ, অ্যান্টাসিড সিরাপ মাখায় ফেলে, তার যেন হচ্ছে ব্যথাটা কমে। তো এটা হচ্ছে এক একজন এক এক রকমভাবে করতে পারে। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে মেইন ট্রিটমেন্ট হচ্ছে পানি। অনেকে দেখবেন ইয়ার ড্রপ এটি, এখন আপনি ইমার্জেন্সিতে ইয়ার ড্রপ কই পাবেন, এটা তো আপনি পরবর্তীতে আপনি ব্যবস্থা পাবেনই, কিন্তু ইমিডিয়েটলি আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনার ওই পানি দ্বারা হচ্ছে চোখ মুখ এগুলো ভালোভাবে ধুয়ে ফেলা। এবং কোনো পেশেন্ট যদি অ্যাজমার পেশেন্ট থাকেন তাহলে আপনাদের জন্য হচ্ছে লাং প্রবলেম হতে পারে, আপনারা মাস্ক ব্যবহার করবেন। অ্যাজমার পেশেন্টদের জন্য আপনারা ইনহেলার সাথে রাখবেন এবং ইনহেলার ইউজ করবেন। তো আপনারা গ্লাস ইউজ করবেন, পারলে সানগ্লাস, সাথে ফেস মাস্ক এবং ওয়াটার ক্যারি করবেন। আর যেটা অনেকে হচ্ছে দেখবেন ব্যবহার করে মানে পেস্ট, টুথপেস্ট ইউজ করে, যেটা হচ্ছে কোলগেট বা ক্লোজ আপ যে পেস্টগুলো আছে সেগুলো একটু পিপারমেন্ট যুক্ত থাকে, যেগুলো একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি দেয়, এগুলো ইউজ করে অনেকে, যেগুলো মাখাইতে পারেন। এটা হচ্ছে মানে ইমিডিয়েটের জন্য তো যে কোনো কিছুই আপনার করা যেতে পারে, কিন্তু মেইন ট্রিটমেন্ট আপনি পরিষ্কার পানি দ্বারা চোখ ধুবেন। সাউন্ড গ্রেনেড যে বিষয়টা, এটা দ্বারা হচ্ছে মূলত মানে অনেক বেশি মানুষ যেখানে থাকে সেখানে মানুষ সরানোর জন্য করা হয়। কিন্তু সাউন্ড গ্রেনেডটা হচ্ছে আপনার যেটা করতে পারে, এটাতে অনেক বেশি সাউন্ড হয়, আপনার কানের পর্দা ফাটাই দিতে পারে। এখানে আপনি হচ্ছে কিছু ইয়ারবাড ব্যবহার করতে পারেন, এরকম কিছু ইয়ারবাড 10-15 টাকা করে কিনতে পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারেন। অথবা এটা তো একটু স্পেশাল ইয়ারবাড, যারা গান প্র্যাকটিস করে তারা ইউজ করে, অথবা আপনি কানে ধরে বসে থাকতে পারেন। এছাড়া তো আর হচ্ছে সাউন্ড গ্রেনেড থেকে বাঁচার উপায় হচ্ছে কানকে সেভ করতে হবে। আমরা লাস্ট একটা টপিক বলছিলাম ফার্স্ট এড বক্সে কী থাকে। ফার্স্ট এড বক্সে মূলত আমাদের যে জিনিসগুলো নিতে হয় সেটা হচ্ছে একটা, এখানে একটা বাংলাদেশি ছবি দেওয়া আছে, এই ছবিটি একটু আপনি দেখেন যে একটা স্যাভলনের বোতল আছে, মানে একটা অ্যান্টিসেপটিক বোতল, একটা এটা হচ্ছে একটা হিসিসলের বোতল আছে, একটা পবিসেপের বোতল নিতে পারেন সাথে, ঠিক আছে। একটা পবিসেপের বোতল নিতে পারেন। পবিসেপ হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, যে কোনো কাটা গায়ে পবিসেপ দিয়ে ধুতে পারেন। স্যাভলনের ক্রিম নিতে পারেন, তারপর হচ্ছে আপনার নাপা বড়ি নিতে পারেন বা এস বড়ি নিতে পারেন যদি পেন কমানোর জন্য। কিছু মানে অন টাইম ব্যান্ডেজ যেগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, সাথে কিছু গজ তুলা রাখতে পারেন। আর যেটা না বললি না সেটা হচ্ছে আপনারা ড্রেসিং নিয়ে আপনাদের কিছু বলতে চাইছিলাম, কিন্তু ড্রেসিং বিষয়টা হচ্ছে আপনাদেরকে এভাবে হচ্ছে মুখে বলে কতটুকু বোঝানো যাবে সেটা ধারণার বাইরে, কারণ এটা প্র্যাকটিক্যাল একটা বিষয়। ধরেন একটা লোক হচ্ছে একটা জায়গায় কোনো কাঠ নিয়ে আসলো, সো আমরা কীভাবে ড্রেসিং করবো, আমরা মূলত কাঠ নিয়ে আসার পরে আমাদের কাছে হচ্ছে প্রথমেই আমাদের মেন টার্গেট থাকবে এটাকে জীবাণুমুক্ত করা। আমরা প্রথমেই নর্মাল স্যালাইন দ্বারা ওয়াশ দিব, যত বেশি নর্মাল স্যালাইন দরকার, বলে যে একটা ছোটো উন্ডেও প্রায় 3 লিটার নর্মাল স্যালাইন দ্বারা ওয়াশ দেওয়া যায়। যদি ওয়াশ দিই তাহলে হচ্ছে আমার
অন্য কিছু না থাকলে নর্মাল স্যালাইন হজ দিলে চলে যাবে। 2 নম্বরে আমরা হচ্ছে পভিসেপ ইউজ করতে পারি বা পভিডন আয়োডিন ইউজ করতে পারি। পভিডন আয়োডিন দ্বারা আমরা এটাকে দিতে পারি। 3 নম্বরে আছে আমরা হেক্সি স্ক্রাব ইউজ করতে পারি, সাবানের ফেনার মতো যেটা পাওয়া যায় গোলাপি রঙের হেক্সিসোলের বোতলে, এটা ইউজ করতে পারি। 4 নম্বরে হচ্ছে উনটাকে আমরা হচ্ছে আবার নর্মাল স্যালাইন দ্বারা দেওয়ার পরে আমরা হচ্ছে স্টিচ দিতে পারি। স্টিচ দেওয়ার পরে আমরা হচ্ছে ব্যান্ডেজ করি। এটা হচ্ছে মূলত স্টেপ। তো আমাদের এত তো করা যাবে না, সব ওটির মতো তো আর আমরা এখানে বাইরে করতে পারবো না। যেটা আপনারা করতে পারবেন, পভিডন আয়োডিনের একটা ছোটো বোতল রাখতে পারেন যেন হচ্ছে করতে পারে, আর নর্মাল স্যালাইনের হচ্ছে একটা ছোটো ব্যাগ রাখতে পারেন। হ্যাঁ, দুইটা মিলে হচ্ছে ধরেন আপনার 100 টাকার মতো যাবে। এই দুইটা আপনি রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার বাসায় রাখতে পারেন, আপনার আপনার ইয়েতে রাখতে পারেন, ফার্স্ট এড বক্সে রাখতে পারেন, যেটা দরকার হয় আপনার তখন করবেন। আর স্টিচ তো আর আপনি জায়গায় দিতে পারবেন না, এটার জন্য আপনার হসপিটাল লাগবে। আর ব্যান্ডেজ আপনারা কিনে রাখতে পারেন, গজ পাওয়া যায় কিনতে, এবং হচ্ছে রোল ব্যান্ডেজ পাওয়া যায় কিনতে। এবং আপনারা চাইলে মানে পরিষ্কার ন্যাকড়া বা কাপড় দ্বারা হচ্ছে আপনারা হচ্ছে ওই ব্লিডিং স্পট যেটা, এটা ডেকে নিয়ে পুরো হসপিটাল নিয়ে আসতে পারেন। আপনাদের এই ছিল আপাতত। পর আপনারা যদি কিছু জানতে চান আরও কিছু, তাহলে আমাকে অবশ্যই আপনারা পার্সোনালি মেসেজ দিতে পারেন। এবং ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল, এবং হয়তো কিছু হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, এবং অসুবিধা হলে আমাকে হচ্ছে জানাবেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা রইল। এখানে এই ভিডিওটা আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।